hosted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি করিতে সময় রাত 11টা বেজে 59 আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাফেল এবং আমার সঙ্গে আছেন মাসুম আর আজকের অতিথিরা। আমরা এক একে সবার কাছেই যাব, তার আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখছি যে ঢাকার বাইরে তো শীত পড়ে গেছে, ঢাকাতে অলমোস্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবং এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার মনে হয় যে ভূত এফএম অনেক বেশি জমবে এবং আপনাদের অনেক 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 বেশি আনন্দ দেবে, সেই আশাই করছি। যাই হোক, আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের জানিয়ে দিই যে শুরুতেই আমরা জানিয়ে দিই যে কিভাবে আমাদেরকে SMS পাঠাবেন। আপনাদেরকে SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আমাদের যদি আপনি ইমেইল করতে চান তাহলে ইমেইল করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is BHOOTFM@RADIOFOORTI.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা আজকে একটু দুঃখিতই এই জন্য যে আজকে আমাদের একজন অতিথি তিনি একদম শেষ মুহূর্তে আমাদের জানিয়েছেন তিনি আসতে পারবেন না। তিনি বেসিক্যালি ঢাকার বাইরে থেকে রওনা দিচ্ছিলেন এবং সেই মুহূর্তেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট মিনস হচ্ছে তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে যান কোনো কারণ ছাড়াই, তার ছেলে আমাদেরকে জানিয়েছেন, এবং সেই কারণে তিনি আসতে পারেননি। যদিও সেই সময়ে জানানোর পরিস্থিতি তাদের ছিল না, তারা একদম শেষ সময় জানিয়েছেন। তো আমাদের হয়তো একজন অতিথি কম নিয়ে আমাদের আজকের ভূত এফএমটা আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে। যাই হোক, আনফরচুনেটলি যদি আজকে আমাদের এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যেই এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আরো একবার শুনতে চান, সেই এপিসোডটি আপনি একেবারেই নির্দ্বিধায় খুব সহজেই শুনে ফেলতে পারেন। এন্ড আপনি যদি চান যে যেটা এখন মাসুম প্লে করছে ভূত এফএম টিউন, সেটা যদি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে, তাহলে যেটা করতে হবে আপনাকে কোড নাম্বারটা মনে রাখতে হবে। আমি কোড নাম্বারটি বলে দিচ্ছি, এন্ড দ্য কোড নাম্বার ইজ 92125, এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠানোর মাধ্যমেই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে আর লিখুন 92125, এবং এই SMSটি সেন্ড করুন 3123 নাম্বারে। আমরা এর আগেও বলছি যে আমাদের এই অফিসেই এরকম নানান ধরনের ঘটনা ঘটে, যে সমস্ত ঘটনার সম্মুখীন আমাদের এখানে অনেকেই হচ্ছে। ইনফ্যাক্ট এখানে মাসুম মিউজিক করছে, ও হয়েছে, এবং রিসেন্টলি আমাদের ড্রাইভার যিনি আমাদের অতিথিদের মূলত রাতের বেলায় সহি সালামতে বাসায় পৌঁছে দেন, তার ক্ষেত্রেও এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। এবং তিনি কিছুদিন আগে যখন একা শুয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার মনে হয় যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ঘুমের মাঝখানে তার একটা অদ্ভুত অনুভূতি হয়। এবং আমরা সবাই জানি যে আমাদের স্টেশনের লাইটগুলো সবসময় জ্বালানো থাকে, তারপর তার কাছে মনে হয়েছিল যে সমস্ত লাইট অফ হয়ে গেছে, প্রচন্ড অন্ধকার, কোনো একটা কিছু তাকে চেপে ধরছে। এবং তিনি যখন সূরা পড়েন, সূরা পড়ার পরে তারপরে দেখা যায় যে আস্তে আস্তে সেই অবস্থা থেকে তিনি বেরিয়ে আসেন। কিন্তু অনেকক্ষণ এরকম হয়েছে তার, এবং অনেকটা সময় পর্যন্ত এরকম হয়েছে। আমি আজকে শোর আগে একটু আগে আমি এরকম এই ঘটনাটা শুনলাম, এবং শুনে আমার খুব অদ্ভুত লাগলো যে একে সবাই হয়েছে। এবং মাসুমের যেন কি হয়েছিল একটা, এখানে এরকম একটা ঘটনা মনে হয় মাসুমেরও ঘটেছিল কোনো একটা দিন, হঠাৎ করে একদম অপ্রস্তুত অবস্থার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছিল, তাই না? আমি তখন এমন যদি হতো যে আমি জেগে নাই, আমি ফোনে কথা বলতেছি, এর মধ্যে আমি আমার হাত নাড়াতে পারছি না, হাত কোনোভাবে আমি সামনে আনতে পারতেছি না। কিছুক্ষণ ভাবলো যে এত ভারী, আমার বুকের উপরে বসে আছে কেউ, আমি উঠে আর দাঁড়াতে পারতেছি না। ওই দিক থেকে ফোনে বলেছে হ্যালো হ্যালো করে যাচ্ছে, আমি কোনো অ্যান্সার দিতে পারতেছি না। এবং এটা তো আমাদের এখানে অনেকক্ষণ, এবং এটা হচ্ছে কোনো সময় নাই আসলে। আমি কোনোভাবেই হাত আমার সামনে আনতে পারতেছি না। আমার মাথার হাতের উপর দিয়ে শুয়েছিলাম, শুয়ে ফোনে কথা বলছি, রেস্ট নিয়ে তারপরে উঠবো।
কোনো কোনো অপশন ছিল না। সেটাই আমাদের এরকম ঘটনা মাঝে মাঝে এরকম সম্মুখীন হতে হয়। আমি একটা জিনিস নিয়ে সবসময় চিন্তিত আসলে, যে হঠাৎ করে যদি আপনি দেখেন আপনার সেই চিরপরিচিত রুমটায় বা চিরপরিচিত বাসাটায় হঠাৎ করে একটা অপরিচিত লোকের মানে একটা যে আগন্তুকের আগমন ঘটেছে, তাহলে কিরকম লাগবে? হঠাৎ করে যে দেখেন যে যাকে চেনেন না জানেন না, সে হঠাৎ করে আপনার দরজার বাইরে বসে আছে, বা আপনার ঘরের মধ্যে আপনার খালি চেয়ারটায় বসে আছেন, বা বাসায় ডাইনিং টেবিলে বসে আছেন, বা রান্নাঘরে কাজ করছেন, সেরকম যে অপরিচিত কাউকে যদি হঠাৎ করে বাসায় দেখেই ফেলেন, তাহলে কি পরিস্থিতি হবে? আমার মাঝে মাঝে মনে হয় যে এই মুহূর্তেই কিছুক্ষণের মধ্যে হয়তো অপরিচিত কোনো একজনকে আমি দেখবো সামনাসামনি, হঠাৎ করে মুখোমুখি হয়ে যাব। কিভাবে আসছেন তিনি, কোথা থেকে এসেছেন কিচ্ছু জানি না, বাট দেখে ফেলবো। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরেই আমাদের নিজেদের কথা বলছি। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের অতিথিদের কথা আমাদের বলতে হবে। তার আগে আমি কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাকে মাইশা মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM-এ ফার্স্ট তিনি SMS করছেন এবং তিনি আম্মুকে পাশে নিয়ে লাইট অফ করে তিনি শুনছেন, এবং সেটা সেই জন্য হয়তো সাহসটা একটু বেড়ে গেছে যে আম্মুর সাথে আছেন। কাউসার আমাদেরকে SMS করেছেন পুলিশ লাইন ময়মনসিংহ থেকে, এবং আমাদেরকে SMS, আচ্ছা তিনি বলছেন যে ভূত এফএম কে তিনি অনেক পছন্দ করেন, এবং আচ্ছা ভূতরা কি লাভ করে তাই তিনি জানতে চাইছেন। ভূতরা কি লাভ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন করেছেন আপনি। এই চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো যে ভূতরা কি লাভ করে? ভূতরা মনে হয় সবচেয়ে বেশি পছন্দ করে আমার ধারণা যে ভয় দেখাতে, না হলে এত মানুষ ভয় পায় কেন? শম্পা আমাকে লিখেছেন যে আমার কাছে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে এবং সবগুলো ঘটনায় রিয়েল। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভূতfm@radiofurti.fm এই অ্যাড্রেসে আপনি আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন, অথবা সেই ঘটনাটি আপনি রেকর্ড করে ফেলুন এবং সেই অডিও ক্লিপটি আমাদের পাঠিয়ে দিন। নোবেল এবং নাফিস আমাদের SMS করেছেন এবং তারা নাকি ভুতুরে বাড়িতে বসে ভূত এফএম শুনছেন। আপনাদের তো ভূত এফএম শোনার কোনো দরকারই নাই, ভুতুরে বাড়িতে এমনিতেই আপনাদের অনেক কিছু করবে। মেহেদি আমাদের নাটোর থেকে লিখেছেন যে আজকের স্টোরিগুলো খুব ভালো। ও মাই গড, তাহলে তো আমি এরকম SMS পেলে আমি আসলে বুঝবোই না যে ভূত এফএম কোন দিকে যাচ্ছে, ভবিষ্যৎ কি। রিয়াজ আমাদের SMS করেছেন ক্যান্টনমেন্ট থেকে এবং আমাদেরকে SMS করেছেন আজিজ রংপুর থেকে, আমাদেরকে শুভ SMS করেছেন ময়মনসিংহ থেকে, রবি আমাদের গাজীপুর থেকে SMS করেছেন, তিনি একটা অভিযোগ করেছেন যে SMS পড়া হয় না। আলম আমাদের SMS করেছেন শরীফ খুলনা থেকে, এছাড়াও নাজমা আমাদের SMS করেছেন শিবলু পুরান ঢাকা থেকে। আচ্ছা, আর মিঠুন আমাদের SMS করেছেন লোপা, SMS করেছেন আমাদেরকে রুমন, তারা দুই ভাই লাইট অফ করে শুনছেন, অনেক সাহস, এবং দুই ভাই আছেন এটা একটা অবশ্য ভরসাও আছে এখানে। এছাড়া আমাদেরকে SMS করেছেন আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা এখন পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের কাছে যে ঘটনাটি রয়েছে, অনেকে আমরা বলি যে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারেন না, তবে আমি চাইবো যারা বিশেষ করে ঢাকায় থাকেন তারা একটু চেষ্টা করবেন যে স্টুডিওতে এসে আসলে অনেক বিষয় নিয়ে তখন কথা বলা যায়, এবং যেটা লিখে অনেক সময় প্রকাশ করা সম্ভব হয় না। অনেক লেখায় এমনিতেই আমরা পড়তে পারি না, কারণ লেখার মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আসলে এটা কিভাবে ঘটলো। তো সবচাইতে ভালো হয় যদি আপনি আসেন। তারপরেও আমি যে ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং তার ঘটনাটি আমি পড়ছি। তিনি লিখেছেন যে আমার নাম নাহিদ হোসেন শিহাব, আমি মোহাম্মদপুরে থাকি। যদিও ভূত এফএম এর নিয়মিত শ্রোতা, তবুও কেন জানি ঘটনা পাঠাতে অনেক দেরি করলাম। ভেবেছিলাম পাঠাবোই না, কিন্তু পরে মনে হলো ঘটনাটা সবার সাথে শেয়ার করলে হয়তো আমার মনের মধ্যে চেপে রাখা ভীতিটা কিছুটা হলেও কমবে। যাই হোক, ঘটনা এই বছরের জুলাই মাসের। আমি সহ আমার দুজন বন্ধু, মোট 3 জন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে একটা বাড়ির নিচতলায় একটা ফ্ল্যাটে থাকতাম। আমরা 3 জনই যে কোনো বিষয়ে একটু বেশি ভয় পেতাম, বলতে পারেন আমরা খুবই ভীতু। আমরা যে বাড়িতে থাকতাম সেটা বাহির থেকে দেখতে নতুন মনে হলেও ভেতরের ইনফ্রাস্ট্রাকচার দেখলে বোঝা যায় বাড়িটা পুরাতন। আমরা ঘটনাটা যেহেতু আমাদের রুমকে নিয়েই, তাই রুমের একটু বর্ণনা দেই। আমরা যে রুমটাতে থাকতাম সে রুমটা অনেক বড়। রুমের ছিল অ্যাটাচ বাথরুম এবং একটি বারান্দাটা একটু লম্বা। বাথরুমে যেতে হলে আমাদের বারান্দা দিয়ে যেতে হয়, কারণ বাথরুমটা ছিল বারান্দার একদম শেষ প্রান্তে। রুমে ঢোকার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা একদম বরাবর। প্রথম থেকেই ওই বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতো, যেমন প্রায় সময়ই আমাদের রুমের দরজা হঠাৎ জোরে খুলে যেত
আর দেয়ালের সাথে বাড়ি খেয়ে প্রচন্ড আওয়াজ হতো। প্রায় সময়ই দরজার খিল হঠাৎ করে পড়ে যেত। এসব ঘটনা আমরা কিছুই মনে করতাম না, বরং একজন আরেকজনকে ভয় দেখাতাম। কিন্তু পরে বুঝতে পারি আসলেই ওই বাসায় কিছু সমস্যা আছে। প্রায় রাতেই পাশের রুম থেকে মানুষের হাঁটার আওয়াজ আসতো। মনে হতো কেউ একজন জুতো পরে মেঝেতে ঘষে ঘষে হাঁটছে। এই আওয়াজ দিন দিন বেড়েই চলছিল। কয়েকদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাত 1টার দিকে আমি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ বাথরুমের ট্যাপ দিয়ে প্রচুর শব্দ করে পানি পড়তে লাগলো। এটা খুবই অদ্ভুত ঘটনা, কারণ আমাদের বাসায় সন্ধ্যা 7টার পর কখনোই পানি আসে না। আমরা সাহস করে বাথরুমে যাই। বাথরুমের দরজাটা খুলতেই পানি পড়ার শব্দটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এমনকি বালতিও সন্ধ্যার পরে যেমন খালি ছিল তেমনি খালি। এরই মাঝে নতুন একটা ভয় যোগ দিল, আর তা হলো মাঝে মাঝে রাতে প্রচন্ড আতর গোলাপ জলের গন্ধে পুরো রুম ছেয়ে যেত। মনে হতো একটা লাশ আমাদের রুমে আছে, অথচ আমরা দেখছি না। এক রাতে এই গন্ধ বেশি পাওয়ায় আমরা সাথে সাথে বাসার ম্যানেজারের কাছে যাই এবং রুম ছেড়ে দেব বলে আসি। পরে অনেক খোঁজাখুঁজির পর একটা বাসাও পেয়ে যাই। মাসের 24 তারিখ ছিল, তাই মাস শেষ না হওয়া পর্যন্ত এই 1 সপ্তাহ আমাদের পুরাতন বাসাতেই থাকতে হয়েছিল। আর ওই সময় আমাদের সাথে ঘটনা ঘটে। সেদিন ছিল 26 তারিখ রাত। আমরা 3 জন সেমিস্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছিলাম। রাত 2টার দিকে আমার ফ্রেন্ডরা ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি পড়ছিলাম। আনুমানিক রাত 3টার দিকে আমি বই গুছিয়ে রেখে বাথরুমে যাই। বাথরুমের দরজা খুলতেই আমি যা দেখলাম তা কল্পনারও অতীত। আমি দেখছি তা আসলে লিখে বা মুখে বলে অন্য কাউকে ঘটনার ভয়াবহতা বোঝানো যাবে না। আমি দেখলাম একটা মধ্যবয়সী মহিলা বাথরুমের দরজার একদম পাশেই বসে আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। মাত্র 1.5 হাত দূরে থাকা সত্ত্বেও আমি মহিলাটা ঠিক বর্ণনা দিতে পারবো না। এর কারণ হিসেবে বলা যায় আমি মহিলাটিকে দেখছিলাম মাত্র 3-4 সেকেন্ডের জন্য। তবে মহিলাটি দেখতে নর্মাল মানুষের মতোই ছিল, শুধু চেহারাটা ছিল বিশ্রী কালো। আমি মহিলাটিকে দেখে এতই ভয় পেয়েছিলাম যে আমি প্রচন্ড চিৎকার দিয়ে পিছিয়ে যেতে বারান্দার গ্রিলের সাথে মাথায় প্রচন্ড ধাক্কা খাই এবং ফ্লোরে পড়ে যাই। আমি ঠিক সেন্সলেস হই না, কিন্তু অনেকটা প্যারালাইজডের মতো হয়ে যায়। আমি প্রচন্ড কাঁপতে থাকি এবং আমার সমস্ত শক্তি দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে চলে যাওয়ার চেষ্টা করি। তখন আমার বন্ধুরা দৌড়ে বারান্দায় আসে এবং আমার চেহারা দেখে ওরা ধারণা করে ফেলেছিল যে আমার সাথে কি হয়েছিল। আমি ভয়ে কথা বলতে পারছিলাম না, শুধু ইশারা করে বাথরুমে গিয়ে দেখতে বলি। ওরা আমার থেকে বেশি ভয় পেয়েছিল, তাই কেউ সাহস করে বাথরুম চেক করেনি। ওরা আমাকে টেনে জলদি রুমে ঢুকে সব দরজা জানালা বন্ধ করে দিয়েছিল। সে রাতটা আমাদের কিভাবে পার হয়েছিল তা বর্ণনা করা কঠিন। আমরা এই ঘটনা মেস ম্যানেজারের সাথে শেয়ার করি, কিন্তু উনি বিশ্বাস করেও না করার অভিনয় করেনি। কারণ আমাদের ধারণা মেসের নতুন মেম্বাররা যাতে ভয় পেয়ে মেস না ছাড়ে, তিনি সেই জন্য এটা করছেন। যাই হোক, আমরা সবাই পরের দিন সকালেই অন্য এক ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। আজও ওই ঘটনা মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। এই ছিল ঘটনা। এবং আমি একটু আগে বলছিলাম যে হঠাৎ করে যদি আপনি বাসার কোথাও বা বাড়ির কোথাও যদি হঠাৎ করে এরকম কোন একটা অনাকাঙ্ক্ষিত মুহূর্ত যদি আপনার জীবনে আসে এবং আপনি যদি হুট করে কাউকে দেখে ফেলেন, তাহলে কি হবে? আসলে ব্যাপারটা কিন্তু বেশ ভয়াবহ, যেটা শিহাবের সাথে ঘটেছে। যাই হোক, আমি চাই যে আপনাদের সাথে এরকম ঘটনা না ঘটুক। তবে যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেটা যেহেতু আমরা দায়ী নই, সুতরাং সেই সমস্ত ঘটনা আপনারা আমাদের লিখেই পাঠাতে পারেন। এবং সেজন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি আরো একবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, bhootfm@radiofurti.fm, which is bhootfm@radioforti.fm। এখানে আপনারা পাঠিয়ে দিন। এর মধ্যে বেশ কিছু SMS অলরেডি চলে এসছে। কাউসার আমাদের SMS করেছেন এবং অনেক কষ্ট করে তিনি SMS করেন সেটা জানিয়েছেন। এবং তিনি বলেন যে তার SMS-টা পড়া হয় না, তিনি খরচ করে SMS পাঠাচ্ছেন। এই জন্য সেটাই আমি আপনার SMS-টা পড়ে ফেললাম, বাট আমি খুবই সরি যদি আপনি SMS পাঠিয়ে থাকেন এবং আপনার SMS না পড়া হয়, যদিও সেটা আমার দোষ না। তারপরে আমি আপনার কাছে আমার দুঃখ প্রকাশ করছি আন্তরিকভাবে। ফাল্গুনি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আরিফ, এবং আমাদের SMS করেছেন তার নাম হচ্ছে সেতু, ডেমরা থেকে। দিগন্ত আমাদের SMS করেছেন রাজশাহী থেকে। আমাদের সাবিত SMS করেছেন আলমাস, SMS করেছেন রুহুল মাটিকাটা থেকে।
এবং তিনি বলছেন যে আজকে ঘরে একা খুব ভয় করছে তার। লাইট অফ করে তিনি শুনছেন। মিরাজ আমাদের এসএমএস করেছেন এবং লাইট অফ করে যারা শুনছেন তাদেরকে যে বলবো জাস্ট মানে আপনারা একটু মানে ধৈর্য ধরে শোনেন। আমার মনে হয় যে খারাপ লাগবে না শেষ পর্যন্ত, লাইটটা জ্বালিয়ে ফেলবেন না কিন্তু। কলি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সাকিব, এসএমএস করেছেন আমাদেরকে আফিয়া, এসএমএস করেছেন নিপুণ, সজীব, মুকুল, উজ্জ্বল, এসএমএস করেছেন আমাদেরকে আরো অনেকে। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। প্রথম যে গেস্ট রয়েছেন তার কাছে আমরা ঘটনা শুনবো। প্রথমে জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি? থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নাইম, মালিবাগ থেকে আসছি। আমি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছি। স্টোরিতে চলে যাই রাসেল ভাই। জি প্লিজ। এই স্টোরিটা আমার এক কাজিনের ফ্রেন্ডের বাসার ঘটনা। ওনার বাসা মোহাম্মদপুরে। আমি কোন রাস্তা কিছু বলছি না। তো যে ভাইয়ার সাথে ঘটনা, উনি বহু বছর দেশের বাইরে ছিলেন। তো দেশে ফেরার পরে উনি ওনার শ্বশুর বাড়িতে দুটো ফ্ল্যাট একসাথে করে রিনোভেট করে উনি ওই ফ্ল্যাটে থাকা শুরু করেন। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা। তো বাসার ডিজাইনটা এরকম ছিল যে একটা পোর্শনে ছিল ওনাদের বেডরুম, ডাইনিং ইত্যাদি, আর একটা পোর্শনে ছিল ড্রয়িং রুম এবং একটা গেস্ট রুম। তো বিভিন্ন পারপাসে গেস্টরা আসতেন এবং ওনাদেরকে গেস্ট রুমেই থাকতে দেওয়া হতো ন্যাচারালি। তো প্রথম দিক থেকে একটা সমস্যা লক্ষ্য করতেন ওনারা, যে গেস্টরা আসতেন, রুমে থাকতেন, একদিন বা দুদিন, এর বেশি আর কেউ থাকতে চাইতেন না। কোনো কারণে কাজ থাকা সত্ত্বেও ওনারা চলে যেতেন। তো কয়েকজনকে জিজ্ঞেসও করেছেন যে সমস্যা কি, কেন চলে যাচ্ছেন। একজন একটু খালি জানিয়েছিলেন যে ওনার ওই রাতে ওই ঘরটাতে থাকতে খুব অস্বস্তি লাগে, মানে কিছু একটা কারণে উনি ঘুমাতে পারেন না বা ওনার কোনো একটা সমস্যা হয়, উনি এই জন্য ওই রুমে থাকতে চান না। সো এরকম আরো 2-1 হলো। ব্যাপারটা ভাইয়ের কাছে একটু এম্বারেসিং, এট দ্য সেম টাইম একটু উনি চিন্তা করতেন যে এটা কেন ঘটতেছে, প্রপার কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। তো একবার হলো কি, ভাইয়ার এক ভাতিজি গ্রাম থেকে দেশে আসলেন। তিনি কিছুদিন থাকবেন, কয়েকটা পরীক্ষা দিবেন। সো বেশ কয়েকদিনের প্রোগ্রাম। উনি ওই গেস্ট রুমে ওনাকে থাকতে দেওয়া হয়েছে। তো দুরাত মোটামুটি ভালো কেটেছে, তেমন কিছু হয়নি। থার্ড রাতে আনুমানিক তখন রাত 2:30 কি 3টা বাজে, ভাইয়াদের বেডরুমের দরজায় সজোরে করাঘাত। কেউ একজন খুব জোরে জোরে দরজায় কিল দিচ্ছে এবং নাম ধরে ডাকছে ভাইয়াকে চাচা চাচা করে দরজা খোলার জন্য। তো এটি ভাতিজির গলা। ভাইয়া ঘুম থেকে ধরফর করে উঠে গিয়ে দরজা খুললেন। দেখেন যে বাইরে ওনার ভাতিজি মানে প্রায় ভয়ে ফ্যাকাশে হয়ে দাঁড়িয়ে আছেন এবং উনি ভয় কাঁপছেন রীতিমতো। তো ওনাকে ঘরে এনে বসানো হলো। জানতে চাওয়া হলো যে কি হয়েছে। যা বর্ণনা দিল তা ওনাদের সবার কাছেই শকিং। মেয়েটি বলল যে ওর রাতে পড়া শেষ করে শুয়ে পড়েছিল এবং ওর ঘুম চলে এসেছিল। ঘুমের মধ্যেই সে হঠাৎ ফিল করলো যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কিছু একটা তার মানে তাকে চেপে ধরতেছে। তার বুকের উপরটা খুব ভারী ভারী মনে হচ্ছে। তার চোখ খুলে যায়, ঘুম তো ভেঙে গিয়েছে। চোখ খুলে সে কিছু দেখতে পায় না, কিন্তু ফিল করে যে তার বুকের উপরে কিছু একটা চেপে বসে আছে এবং একটা হাত, লোমশ একটা হাতের মতন তার গলাটাকে চেপে ধরতেছে। তার গলার স্বর, নিঃশ্বাস সব বন্ধ হয়ে আসতেছে। উপায়ন্তু না দেখে সে কোন রকমে ঝটকা দিয়ে খাট থেকে উঠে যায় এবং দৌড়ে ভাইয়াদের রুমে চলে এসে ওনাদেরকে ডেকে তোলে। ওই রাত কোন রকম কাটলো। পরদিন ওই মেয়ে আর ওই বাড়িতে থাকলো না, সে চলে গেল অন্য জায়গায়। আর ব্যাপারটা নিয়ে এখন ভাইয়া খুব সিরিয়াসলি তখন চিন্তা ভাবনা শুরু করলেন। উনি ওনার এক মামা শরণাপন্ন হলেন। ওই মামা গ্রামে থাকতেন, বেশ পরহেজগার মানুষ এবং এই সমস্ত কিছু প্যারানরমাল ব্যাপার স্যাপার উনি বুঝতেন এবং কিছু সমাধানও ওনার জানা ছিল। তো ভাইয়ার কাছ থেকে ঘটনাটা শুনে উনি বললেন যে আমি আসবো তোমাদের বাসায়, এবং উনি আসলেন। প্রায় 3 দিনের মতন থাকলেন, উনি থেকে চলে গেলেন। যাবার আগে উনি ভাইয়াকে একটা কথা বলে গেলেন যে এই তোমার এই গেস্ট রুমে কিছুদিন কাউকে থাকতে দিও না রাতে, আর একটা কমলা রঙের শাড়ি কিনে তুমি এই ঘরে রেখে দিও। তো ভাইয়া, উনিও আর কিছু বলেন নাই, ভাইয়াও আর এর বেশি কিছু জিজ্ঞেস করে নাই, যেমনটা বলেছিলেন উনি
একটা কমলা রঙের শাড়ি কিনে ওই ঘরে একটা আলমারি আছে, আলমারির উপরে ওটা রেখে দেয়। তো এরপরে বেশ কয়েকদিন কেটে যায়, ওই রুমে কেউ থাকতো না, শুধু দিনের বেলা রুমটা খুলে ঝাড়া মোছার জন্য ইয়ে করা হতো, পরে আবার আটকায় রাখা হইতো। তো প্রায় 2 সপ্তাহ পরের ঘটনা, ভাইয়ার শাশুড়ি ওই রুমে ওই দিন মাগরিবের নামাজ পড়ছিলেন। তো ওনার ফরজের অংশটুকু শেষ হয়েছে নামাজের, সালাম ফিরিয়ে বাম দিকে তাকাতেই উনি দেখেন যে বাম দিকে একটা 16-17 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব পরিপাটি অবস্থা, সুন্দর সেজেগুজে আছে, পরনে খুব সুন্দর করে ওই একটা কমলা রঙের শাড়ি। তো চোখে চোখ পড়তেই মেয়েটা হাসি দিয়ে বলে উঠলো যে কাকিমা আসি, বলে মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল। তো কে এটা, কোথা থেকে আসলো, কোথায় গেল, খালামা তেমন কিছু বুঝে উঠতে পারলেন না। ওনার নামাজও বাকি ছিল, সো বাকি নামাজটুকু শেষ করে উনি ঘরের বাইরে এসে সবাইকে জিজ্ঞেস করতে থাকলেন যে মেয়েটা কোথায়, এই মাত্র এই ঘর থেকে একটা মেয়ে গেল। কিন্তু কেউ কোনো মেয়েকে যেতে দেখেনি। ইভেন ভাবি ওই গেস্ট রুমের বাইরে ড্রয়িং রুমে ছেলেকে খাওয়াচ্ছিলেন, অনেকক্ষণ ধরে তিনি ওই রুমে, উনি কাউকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেননি। তো ঘটনাটুকু শুনে উনি মোটামুটি, এবং শাড়ির ঘটনাটা, কমলা শাড়ির ব্যাপারটা বুঝতে পেরে উনি খালাম্মাকে আর কিছু বললেন না, উনি ওয়েট করলেন। রাতে যখন ভাইয়া আসলো বাসায়, উনি ভাইয়াকে পুরো ঘটনাটা বললেন যে মা এমন এমন দেখেছেন। ঘটনাটা শুনেই ভাইয়া ওনার ওই মামাকে ফোন দিলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, একটা মেয়েকে দেখা গিয়েছে। তো মামা যেটা জানালেন যে উনি যে 3 রাত এখানে ছিলেন, উনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে এই রুমে একটা স্পিরিট আছে, সে এখানে অনেক দিন ধরে আছে এবং কারো থাকা এখানে সে পছন্দ করতেছে না। বাট তারপরেও মামা ওনার মতন কিছু তদবির শুরু করেন এবং যাতে সে এখান থেকে চলে যায়। এবং একটা পর্যায়ে গিয়ে মেয়েটা রাজিও হয়, সে এখান থেকে চলে যাবে, কিন্তু সে একটা আবদার করে যে একটা কমলা রঙের শাড়ি রেখে দিতে হবে। এতটুকুই খালি মামার জানা ছিল। মেয়েটা অল্প বয়সী, 16-17 বছর বয়সী হবে, এবং কে কোথা থেকে আসছে, কিভাবে এখানে আছে, এর বেশি আর কিছু উনি জানতেন না। সো এতটুকু মামা বললেন যে যেহেতু চলে যেতে দেখেছো, সো আশা করি আর সমস্যা হবে না। তো এখন মেয়েটা কে ছিল, কোথা থেকে এসেছিল, এটা জানার প্রচন্ড কৌতূহল ভাইয়ার মধ্যে জেগে উঠলো। ভাবিও এ ব্যাপারে কোনো ওনার আইডিয়া ছিল না। তো ভাইয়া ওনার শাশুড়িকে জিজ্ঞেস করলেন পুরো ব্যাপারটা। তো ওরকম না জানিয়ে উনি জিজ্ঞেস করলেন যে এই ফ্ল্যাটে আগে কারা থাকতো, কে কে থাকতো, কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা কখনো। তো প্রায় স্মৃতির পাথা ঘেটে খালাম্মা একটা জানালেন যে এটা প্রায় 15-16 বছর আগের ঘটনা। এই ফ্ল্যাটেই ভাড়াটিয়া ছিলেন একটা হিন্দু ফ্যামিলি, ওনারা স্বামী স্ত্রী, ওনাদের 2 ছেলে মেয়ে। ওনাদের একটা মেয়ে ছিল 4-5 বছর বয়সী। তো এই বাড়িতেই থাকাকালীন কোনো একটা অজানা কোনো একটা রোগে ভুগে, খুব অল্প কিছুদিন রোগে ভুগেই মেয়েটা মারা যায়, এই বাড়িতেই মারা যায়। তো মেয়েটা মারা যাবার পরে কিছুদিন পরেই ওই ফ্যামিলি ওই বাসা থেকে চলে যায়। বাসাটা খালি হয়ে যাবার পর খালাম্মা আবার এটা ভাড়া দেওয়ার করেন, আবার নতুন ভাড়াটিয়া আসে। কিন্তু ওই ভাড়াটিয়া থেকে শুরু করে পরবর্তীতে আরো কয়েক দফা লোক ভাড়া নিয়েছে, কিন্তু কেউই বেশি দিন থাকতো না, চলে যেত। তো লাস্টলি খালাম্মা আর এই ফ্ল্যাটটা বেশি আর তেমন ভাড়াও দেন নাই, ওটা বন্ধই ছিল। এবং ভাইয়ারা আসার পরে এই 2টা ফ্ল্যাট একসাথে করে রিনোভেট করে ওনারাই থাকা শুরু করেন। সো এরপরে অবশ্য অনেক দিন কেটে গিয়েছে, এমন কিছু আর ঘটেনি, নরমালি চলছে এখন সবকিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে একটা ঘটনা শুনলাম, এবং এরপরেও আরো বেশ কিছু ঘটনা রয়েছে আমার কাছে, এবং আরো গেস্ট রয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে অনেক SMS চলে এসেছে। সোহাগ আমাদের SMS করেছেন বরিশাল থেকে। তিনি বলছেন যে ভূত FM, ভূতেরা কি শোনে? আমার কাছে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি উল্টে প্রশ্ন করি যে এই প্রশ্নটা করবে কে, যে ওনাদেরকে এই প্রশ্নটা করবে কে ওনাদেরকে, মানে আমি এখনো পর্যন্ত সেই সুযোগ ঘটেনি যে জিজ্ঞেস করবো যে আপনারা কি ভূত FM শোনেন। যদি কারোর সাথে দেখা হয়ে যায় প্লিজ
জিজ্ঞেস করবেন। নোভা আমাদের SMS করেছেন এবং বলেছেন যে বলো তো কি করলে আমার টেক্সট পড়বা, আর কতগুলো টেক্সট দিব, ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা হচ্ছে যে এই পর্যন্তই, মানে SMS-টা এই পর্যন্ত, যে টেক্সট পড়া হয়নি এবং টেক্সট পড়তে বলেছেন, এবং এই টেক্সটটা পড়ার কথা বলে তিনি SMS শেষ করেছেন। SMS এ এছাড়া আর কোনো কথা নেই। তারপরে পড়লাম, হয়তো মানে কি বলবো, যে পড়লাম আর কি। ফরহাদ আমাদের SMS করেছেন, তারা 4 জন মিলে কক্সবাজার যাচ্ছেন এবং তারা শুনছেন ভূত FM, তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয় যে আজকে আপনাদের জার্নিটা অনেক সুন্দর হবে। আনিশা SMS করেছেন, তিনি বলেছেন যে আমি আমার বোন আরিশা এবং আমার জিজু এবং বর 4 জন মিলে ভূত FM শুনছি। রায়হান লিখেছেন আমি আমার মেসেজ পড়েন না। ওকে, সামিও ঠিক একইভাবে অভিযোগ করেছেন, ঠিক একইভাবে SMS এ অভিযোগ ছাড়া আর কিছু নেই। মিল্টন নরসিংদী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি আর আমার ওয়াইফ মিলে একসাথে ভূত FM শুনছি, এবং তিনি লিখেছেন যে ওনার ওয়াইফ ভয় পেতে চান না। আচ্ছা, আমরাও ভয় দিতে চাই, সুতরাং আমরা মোটামুটি এক গোত্রের আর কি। অহিদাম ইমরান আমাদের SMS করেছেন বরিশাল থেকে। তারিকুল আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আমাদেরকে বিপ্লব মিরপুর 12 থেকে আমাদেরকে, এছাড়াও SMS করেছেন মিস্টার 18 ময়মনসিংহ থেকে, আমাদের SMS করেছেন আতিক ঢাকা কলেজ থেকে, রুবেল আমাদেরকে SMS করেছেন আমাদেরকে ফেরদৌস খুলনা বিএল কলেজ থেকে, এছাড়াও ইথার আমাদের SMS করেছেন মেহেদি রায়হান বরিশাল থেকে, অলিভ আমাদের SMS করেছেন প্রান্ত, SMS করেছেন সালাউদ্দিন এবং সাকিব সহ আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। পরবর্তী ঘটনায় তো যাবোই, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হবে, বাট আপনারা কোথাও যাবেন না, কারণ ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আমরা ফিরে আসছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি সাথে, এবং আমার সঙ্গে রয়েছে মাসুম, আর সেই সাথে আজকের অতিথিরা। আপনারা অনেকেই দেখছেন যে ধীরে ধীরে ঠান্ডা পড়ে যাচ্ছে, এবং ঠান্ডা অলরেডি চলে আসছে। ঋতুর এই পরিবর্তনটার সময় খুব অদ্ভুত লাগে, এবং আস্তে আস্তে বোঝা যায় যে একটা ঋতু থেকে আমরা আরেকটা ঋতুর দিকে যাচ্ছি। বাংলাদেশে আসলে গরম এবং বৃষ্টি আর শীত, এই তিনটাই খুব বেশি রকমের, মানে বোঝা যায়, জানান দিয়ে আসে এবং জানান দিয়ে যায়। তো আশা করছি যে আপনারা সবাই এনজয় করছেন এরকম একটা ওয়েদারে। আমি আরো একটা ঘটনায় যাব। আমাদের কাছে আরো একজন লিসেনার এই ঘটনাটি পাঠিয়েছেন, তিনি হচ্ছেন অর্ণব চৌধুরী। তিনি তুষারধারা থেকে SMS-টি পাঠিয়েছেন, তো আমি তার SMS-টি পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো তলে, আর আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আমি ভূত সংক্রান্ত কোনো বিষয়কে ঘটনা বা কাহিনী বলতে নারাজ, তাই ব্যাপারটা বলছি। আমি নিশির ভাষায় বলছি, মানে নিশি একজন যার ঘটনাটি আর কি। আমার ঘুম রাত 2:30 ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি আমার ঘরের লাইট বন্ধ, কিন্তু বাবা মা ও ভাইয়ার ঘরের লাইট জ্বলছে। দেখে আমি অবাক হই, এত রাত্রে লাইট জ্বলবে। লাইট জ্বলার কারণ জানার জন্য আমি উঠি। আমি ওঠার পরে বুঝতে পারি ঘরে অনেক মানুষ, প্রতিবেশী, সবাই এত রাত্রে কেন ঘরে, আবার সবাই কাঁদছে, কেন কাঁদছে। তারপর আমার চোখ যায় ডাইনিং রুমের টেবিলের পাশে। টেবিলের পাশের মাটিতে লম্বা করে সাদা কাপড় দিয়ে কি যেন ঢাকা। সাদা কাপড় সরিয়ে দেখি আমি শুয়ে আছি, তার মানে আমি মারা গেছি। তাহলে আমি কে? আমি সবাইকে বলছি যে আমি জীবিত, কিন্তু আমাকে কেউ দেখছে না, আমি অদৃশ্য হয়ে আছি। পরে আমি লাশের গাড়ি করে গোরস্থানে যাই। দাফন শেষ করে ফেরার পথে আমাকে পেছন দিক থেকে কে যেন ডাকে। পেছন ফিরে দেখি আমি কবর থেকে উঠে দাঁড়িয়ে আছি, এবং আমার, অর্থাৎ যে আমি মারা গিয়েছি, তার পাশে এক বুড়িমা। বুড়িমা আমার হাতে পুরনো কাপড়ে পেঁচানো কি যেন দিয়ে বলে, ঘরে গিয়ে খুলবি। আমি সম্মতি সূচক মাথা নাড়তেই তারা অদৃশ্য হয়ে যায়। সকাল 6টায় আমার ঘুম ভাঙলে আমি আমাকে খাটে আবিষ্কার করি। আমি ভাবি সব স্বপ্ন দেখছি। রাতের কথা কাউকে না বলে সকালের নাস্তা করে ইউনিভার্সিটি যাই।
বিকেলে ঘরে ফিরি। রাতে ঘুমোতে যাওয়ার সময় বিছানার চাদর ঝাড়তে গিয়ে রাতের সেই বুড়িমার দেয়া পুরনো কাপড়ে পেঁচানো জিনিসটি পাই। জিনিসটা খুলতেই দেখি ভেতরে একটি হাড় এবং কিছু মাটি। এটা দেখে রাতের ঘটনা মনে পড়ে যায় এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। তখন মা বলে কি হয়েছিল। আমি মাকে সেদিন কিছু বলিনি, এখনো মা জানে না। তোমরাই প্রথম জানলে। আমি পুরো একদিন অজ্ঞান ছিলাম। পরে ঘরে এসে আমি পুরো ঘর খুঁজে ফেলি, কিন্তু পুরনো কাপড়ে পেঁচানো সেই জিনিসটা আর পাই না। এটা কি স্বপ্ন নাকি অন্য কিছু? আমি পুরা 1 সপ্তাহ মার সাথে ঘুমিয়েছিলাম। আশা করছি আমার এই ঘটনাটি ভালো লাগবে। এই ছিল ঘটনা এবং আমি তার সেই ঘটনাটি পড়ে ফেলেছি। হ্যাঁ, আমাদের ভালো লেগেছে বলে আমরা পড়েছি। থ্যাংক ইউ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। রাফিদ আমাদের SMS করেছেন খিলগাঁও থেকে এবং তিনি বলেছেন তার প্রথম SMS এবং তিনি ভূত এফএমের চরম ফ্যান। এক্সট্রিম ভূত আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের ঘটনাগুলো আশা করি চরম হবে। আমরাও ঠিক একই রকম আশা করছি। নীল বেরি রোড থেকে লিখেছেন অনেক ভয় লাগছে। আমি আর ফিরোজা একসাথে শুনছি এবং আমাদেরকে আরো SMS করেছেন দেখতে পাচ্ছি। ইমদাদুল রাজন শুক্রবার থেকে SMS করেছেন, রানা বাগেরহাট থেকে SMS করেছেন, হিমেল আমাদের SMS করেছেন, সজীব SMS করেছেন, দীপ্ত দাস সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনি নামটা বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি মাহমুদুর রহমান রিঙ্কু, কুমিল্লা থেকে বলছি। তো আপনি কুমিল্লা থেকে এসেছেন। তো আমি সেটাই বলছিলাম যে অনেকে ঢাকায় থেকেও আসতে পারছেন না, কিন্তু আপনি কুমিল্লা থেকে চলে এসেছেন। থ্যাংক ইউ, অনেকটা দূর থেকে আপনাকে আসতে হয়েছে। এন্ড থ্যাঙ্কস যে আপনি ফাইনালি এখানে এসে পৌঁছেছেন। থ্যাংক ইউ। ওকে, তো এখন যে স্টোরিটা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা আমার মার মুখ থেকে শোনা। আমার বয়স যখন 5 দিন, তখন মানে আমার আম্মু আমাকে নিয়ে শুয়ে আছে। গভীর রাতে অনেক রকমের ঘটনা ঘটে। আর সাধারণত যেসব বাসায় মানে নবজাতক শিশু আসে, তখন সেখানে মাঝে মাঝে মানে শোনা যায় যে অদ্ভুত বা মানে কিছু খারাপ কিছু আসে যা বাচ্চাদের ক্ষতি করতে চায়। তো এমনই এক রাতে আম্মু আমাকে নিয়ে শুয়ে আছে। তো গভীর রাতে হঠাৎ করে আম্মুর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আম্মু যা দেখলেন যে একটা স্ট্রাকচার, যেটার মুখটা দেখতে অনেকটা ছাগলের বাচ্চার মতো এবং স্ট্রাকচারটা অদ্ভুত একটা স্ট্রাকচার, যেটা চোখগুলো ছিল লাল লাল উজ্জ্বল এবং সেটা আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। আম্মুর সাথে যখন ওই স্ট্রাকচারটার মানে আই কন্টাক্ট হয়েছে, তখন সেটা আম্মুর দিকে অনেক মানে রাগান্বিত বা ক্রোধের আকারে তাকিয়েছিল। তো কিছুক্ষণ পর ওটা আম্মুর দিকে তাকিয়ে থেকে অবস্থা আস্তে আস্তে করলো কি, আমার মাথার কাছ থেকে আম্মুর মাথার কাছে পিছন হয়ে মশারি থেকে নেমে যায়। ঘটনাটা ঘটার পরদিন সকালবেলা মানে আমার প্রচন্ড জ্বর আসে এবং জ্বর মানে মারাত্মক জ্বর ছিল। তখন আমার নানু এলাকার যে মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে কথাটা বলেন এবং উনি পানি পড়া দেন এবং অনেক কিছু দোয়া দূর করার পরে আমার জ্বর থামে প্রায় 7 দিন করে। তো এই ছিল আমার ছোট একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছে আমরা পরবর্তী ঘটনাটি শুনবো। তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলি। উপল পল্লবী থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়া দেখতে পাচ্ছি আলভি SMS করেছেন, আনিস মোহাম্মদপুর থেকে, রাজীব আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে রাকিব মিরপুর 1 থেকে এবং SMS করেছেন আমাদেরকে রফিকুল আলম আমাদেরকে SMS করেছেন, তিনি সিলেট থেকে। এছাড়াও তৃপ্তি আমাদের SMS করেছেন খুলনা থেকে। SMS করেছেন জিহান আমাদেরকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন ক্রান্তিকাল এবং আমাদেরকে SMS করেছেন রোকন। SMS করেছেন আমাদেরকে শেরপুর দেবাশিস। এছাড়া SMS করেছেন আমাদেরকে সাজ্জাদ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। মেহেদি আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে তানাকা খুলনা থেকে। দীপ্ত তার এক্সাম, তারপরেও তিনি শুনছেন। সবুজ এবং আমাদেরকে সবুজ SMS করেছেন আমাদেরকে খুলনা থেকে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন মিঠু। SMS করেছেন আমাদেরকে লাবিবা এবং তিনি ফার্স্ট তারা 3 বোন মিলে একসাথে শুনছেন আমাদের প্রোগ্রাম। হান্নান এবং স্বর্ণা সিলেট থেকে SMS করেছেন এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি পপি এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে 2টা আপুর মাঝখানে শুয়ে ভূত এফএম শুনছেন। তিনি ইমন আমাদেরকে SMS করেছেন এবং তিনি একা ভূত এফএম শুনছেন। আমাদেরকে SMS করেছেন মুবিন ময়মনসিং থেকে। SMS করেছেন আমাদেরকে আরিফিন। SMS করেছেন আফরা সহ আরো অনেকে। যদি আপনি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনার এয়ারটেল
নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনার নাম বলবেন। আমরা নতুন ঘটনা যাচ্ছি আমাদের নতুন গেস্টের কাছে, নামটা বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন। হ্যালো লিসনার্স, আমি সাইম ফ্রম শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। প্লিজ, থ্যাংক ইউ। ঘটনাটা আমার বাবার মুখে শোনা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাটা আমার বাবার বন্ধুর সাথে ঘটেছে। তো আমার বাবা যখন এসএসসি পরীক্ষা দেয় তখন তাদের একটা অভ্যেস হয়ে গেছিল যে বন্ধুরা মিলে কার্ড খেলার একটা অভ্যেস হয়ে গেছিল। তো কার্ড খেলতে খেলতে অনেক সময় গভীর রাত হয়ে যেত। তো তারা তো মাত্র পরীক্ষা দিয়েছে, তাদের ফ্রি টাইম ছিল, তারা সবাই মিলে কার্ড খেলতো। তো বাবার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে রফিক। তো তারা যেখানে কার্ড খেলতো সেটা ছিল বাড়ির খুব কাছে, কিন্তু রফিক সাহেবের বাড়ি ছিল বাড়ি থেকে অনেক দূরে। আর আমাদের গ্রামের স্ট্রাকচারটা হচ্ছে মানে পথগুলি হচ্ছে দুপাশে ধানি জমি, মাঝখান দিয়ে পথ, এবং বাড়িগুলি হচ্ছে একটু উঁচা জায়গাতে, ধানি জমি থেকে একটু উপরে। তো রফিক সাহেব একদিন কাঠ খেলে যাচ্ছিল সে রাতে, তো চাঁদনি রাত ছিল, সে পথ ধরে হাঁটছে ধানি জমির মাঝখান দিয়ে, আশেপাশে কেউ ছিল না। তো রাস্তার দুধারে ছিল তাল গাছ ছিল, তবে তাল গাছগুলো খুব বড় ছিল না, খুব উইয়ার্ড ছিল না, ছোট ছোট তাল গাছ ছিল, এবং চাঁদনি রাতে সব স্পষ্ট দেখা যাচ্ছিল। তো তিনি হঠাৎ দেখতে পেল যে তাল গাছের যে সারিটা ছিল সেটার মাঝখানে একটা ছোট্ট শিশু বসে কান্না করতেছে। বাচ্চাটা দেখতে খুবই সুন্দর ছিল এবং মায়াবী ছিল, দেখলে যে কেউ যদি আপনি দেখেন আপনি ওই বাচ্চাটাকে দেখে আদর করতে চাইবেন, এত সুন্দর ছিল বাচ্চাটা। তো রফিক সাহেব যখন গেলেন, বাচ্চাটা তার দিকে হাত বাড়িয়ে দিলেন যে আমাকে কোলে নাও, এমন একটা ভাব ছিল তার মধ্যে। তো রফিক সাহেবের দেখে খুব মায়া লাগলো এবং তিনি ভাবলেন যে বাচ্চারা হয়তো খেলতে আসছে, ছোট ভাই বোনকে নিয়ে ছোট ভাইকে নিয়ে আসছে, তাকে এখানে রেখে তারা খেলাধুলা করছে, তারপর তার বাড়ি চলে গেছে, কিন্তু বাচ্চাটাকে নিতে মনে নাই। আশেপাশে শিয়াল ডাকতেছিল। তো রফিক সাহেবের খুব মনে মায়া জাগলো যে আমি যদি বাচ্চাটাকে এভাবে ফেলে যাই তো শিয়ালটা বাচ্চাটা ক্ষতি করতে পারে, যেহেতু ছোট বাচ্চা, 2-3টা শিয়াল মিলে একটা বাচ্চাকে খেয়ে ফেলতে পারে, এটা নর্মাল ব্যাপার। তো রফিক সাহেব চিন্তা করলো যে বাচ্চাটাকে আশেপাশে যখন বাড়ি দেখা যাচ্ছে, কাছে বাড়ি আছে, তো আমি করি কি বাচ্চাটাকে কোলে নিয়ে আমি বাচ্চাটাকে ওই বাড়িতে দিয়ে আসি, তারা দেখতে পারে, তারা হয়তো বাচ্চাটাকে চিনতে পারে, তারা বাচ্চাটাকে বাড়িতে দিয়ে আসতে পারে। তো রফিক সাহেব করলেন কি বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর দেখলেন বাচ্চাটা খুব তার কান্না বন্ধ করে দিল এবং বাচ্চাটা রফিক সাহেবের দিকে তাকে হাসতেছিল। বাচ্চাটা খুব সুন্দর এবং তার হাসি দেখে রফিক সাহেবের আরো মায়া হলো। তো তিনি রাস্তাটা সরাসরি যে বাড়ির দিকে গেছে, তিনি সেই বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। তিনি ভাবলেন যে বাচ্চাটাকে আমি নিয়ে যাই এবং সে বাড়িতে দিয়ে আসি, এবং সেই ভেবেই তিনি হাঁটা শুরু করলেন। বাচ্চাটাকে নিয়ে যখন তিনি যাচ্ছেন তখন বুঝতে পারলেন যে বাচ্চার ওজনটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে অনেক বেড়ে যাচ্ছে। তিনি যতই হাঁটছে বাচ্চার ওজন ততই বাড়ছে। তো এক পর্যায়ে তিনি ভাবলেন যে আমি পিছনে ফিরে তাকাবো, কিন্তু সাহস হলো না, কারণ রাত্রে উনি একা ছিল, রাস্তায় আর কেউ ছিল না, তাই তার পিছনে ফিরে তাকানোর মতো সাহস হলো না। তিনি ভাবলেন যে আমি বাড়িটা একদম কাছে গিয়ে পিছনে ফিরে তাকাবো যে আসলে কি হয়েছে, যে বাচ্চার ওজনটা এত বাড়ছে কেন, মনে হচ্ছে পিছন থেকে কেউ টানতেছে বাচ্চার পাটা ধরে। তো যখন তিনি বাড়ির একদম কাছে চলে আসলেন, তিনি এবার সিদ্ধান্ত নিলেন যে আমি পিছনে ফিরে তাকাবো। তো যখন তিনি পিছনে ফিরে তাকালেন, তিনি দেখতে পেলেন যে আমরা তো সাধারণত বাচ্চাদেরকে কোমরে যখন কোলে নিই, একটা পা থাকে সামনে আর একটা পা থাকে পেছনে। তো যখন তিনি পিছনে ফিরে তাকালেন, দেখলেন যে বাচ্চাটাকে যেখান থেকে কোলে নিয়েছেন বাচ্চার পিছনের পাটা ঠিক সেখানে লেগে আছে। বাচ্চার পাটা ওখান থেকে তার কোল পর্যন্ত এসেছে, এত বড় হয়ে গেছে পাটা। তো তিনি বাচ্চার দিকে তাকালেন, দেখলেন বাচ্চার যে চেহারাটা ছিল খুব মায়াবী চেহারা ছিল, কিন্তু এখন বাচ্চার চোখের মণিটা নেই, বাচ্চাটা আগের মতো হাসতেছে, বাচ্চার চোখটা সম্পূর্ণ সাদা। এটা মানে একটু আগে যে বাচ্চার চেহারাটা খুব মায়াবী ছিল এখন খুব উইয়ার্ড হয়ে গেছে, যে কেউ দেখলেই ভয় পাবে। তো রফিক সাহেব এখন আর কিছু চিন্তা করতে পারলেন না, সেই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তো ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাটা কোথায় গেল সেটা না দেখে তিনি বাড়িতে ছুটলেন এবং সেই বাড়ির উপরে গিয়ে বললেন, চিৎকার করলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবং তারপর তিনি সেন্সলেস হয়ে পড়লেন। তখন তার চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে যারা ছিল তারা দৌড়ে আসলো, হাতে লাঠি হারিকেন নিয়ে চলে আসলো এবং তারা দেখলো যে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তারপর তার মাথায় পানি ঢালা হলো, তাকে তার সেন্স যখন ফিরে আসে তিনি সবাইকে বললো যে আমি খুব উইয়ার্ড একটা জিনিস দেখছি, এবং সবাই তখন লাঠি আর হারিকেন নিয়ে বাইরে চলে আসে, কিন্তু সেখানে আর কিছুই পায় না, কোনো বাচ্চার কোনো চিহ্ন হয় নাই। আর এই এলাকায় এমন কেউ নাই যে ছোট বাচ্চাকে ফেলে আসবে, এটা কোনো স্বাভাবিক ঘটনা না, কেউ তার বাচ্চাকে এতটা না যে সবাই তার বাচ্চাকে কেউ কারো বাচ্চা ফেলে আসবে এবং এলাকায় কোনো জানাজানি হবে না। তো তিনি তখন খুব ভয় পেয়ে গেলেন এবং সবাইকে বললেন যে আমি এখন বাড়িতে যেতে পারবো না, আমার খুব ভয় লাগছে, আপনারা যদি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। তো কয়েকজন লাঠি আর হারিকেন নিয়ে তাকে তার বাড়িতে দিয়ে আসে। তো রফিক সাহেবের সেদিন রাতে খুব জ্বর হয়, ভয়ঙ্কর রকমের জ্বর হয় এবং তার সাথে ডায়রিয়া হয়, এবং 3 দিনের মধ্যেই তিনি মারা যান। এবং রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। এবং শেষ পর্যন্ত রফিক সাহেবকে চলে যেতে হয়েছিল, এটা হচ্ছে ঘটনার শেষ অংশ ছিল। সো আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। অয়ন না আমাদেরকে অয়নই SMS করেছেন। অয়ন SMS করে বলছেন যে বাচ্চা নেওয়ার জন্য লোমশ কিছু একটা আসে, ঠিক সিমিলার টাইপের ঘটনা আমার লাইফেও আছে। তো একই ধরনের ঘটনা অনেকের লাইফে ঘটে যায় এবং আমরা অসংখ্য ইমেল পাই, যে ইমেলগুলো আমরা শুধুমাত্র পড়তে পারি না এই কারণে যে এই ধরনের ঘটনাগুলো কেউ না কেউ একজন এসে আগে বলে গেছেন। অসংখ্য এই সপ্তাহে অসংখ্য ইমেল এসছে এবং আমরা অসংখ্য ইমেল নিতে পারিনি। আমরা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ইমেল পড়তে পারি না বা নিতে পারি না। আমাদেরকে ইসমাইল SMS করেছেন ঢাকা রাজশাহী মেডিকেল কলেজ থেকে এবং তিনি বলছেন তুমি খুব ভালো থাকো, জানি আমার SMS-টা কি কোনোদিন পড়বা না, আপনার কি মনে হচ্ছে এখন? বিদ্যুৎ কৌশিক আমাদেরকে SMS করেছেন, বিদ্যুৎ কৌশিক, তানমি শামীম, এবং তারা বলছেন যে আমাদের বাথরুমে যদি এমন হয় তাহলে আমরা কি করতে পারি? আমি আপনাকে যদি 1000বারটা নিয়ম শিখাই যে আপনি এই করবেন ওই করবেন সেই করবেন, আপনি কিচ্ছু মনে রাখতে পারবেন না। যদি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমার কোনো কথা আপনার মনে থাকবে না। সুতরাং আপনি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারেন এবং সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে একদম আপনার সেই মুহূর্তের চিন্তা থেকে। সুস্মি আমাদের SMS করেছেন সাভার থেকে এবং তিনি বলছেন সুস্মি, সাদিক, জেরিন তারা সবাই মিলে ভূত FM শুনছেন। নুসরাত আমাদের SMS করেছেন ঢাকা খিলগাঁও থেকে, লিখেছেন আজকের এপিসোডটি আমার ফার্স্ট এপিসোড, যা শুনছি আমি আর আমার ভাই একসাথে শুনছি। আমি অ্যাকচুয়ালি সব বিশ্বাস করতাম না, তারপর SMS-টি আর আসেনি। আসলে সত্যি কথা বলতে কি আপনার মানে কারোরই আসলে এই ভূত FM শোনাটা সবচাইতে বেশি এই জন্যই হয় যে সেটা হচ্ছে যে ভূত FM শুনে যে আনন্দটুকু পাবেন সেটাই আসলে সবচাইতে বড় কথা। এটাতে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই। সুতরাং বিশ্বাস অবিশ্বাস এখনো করলে বা না করলে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট যদি এনজয় করেন তাহলেই চলবে। আচ্ছা, আমাদেরকে প্রীতু SMS করেছেন যে কখনোই আমার টেক্সট পড়া হয় না, আজকে কি পড়া হবে। মিতা আমাদের SMS করেছেন সাভার থেকে, আমি ভূত FM এর অনেক বড় একজন ফ্যান, লাইট অফ করে আমি দুই ভাগ্নে মিলে আমরা ভূত FM শুনছি। ফাহাদ ফার্মগেট থেকে SMS করেছেন আমাদেরকে এবং আমাদেরকে SMS করে তিনি জানিয়েছেন যে আজকের ভূত FM দারুণ লাগছে, আমরা 3 জন মিলে শুনছি। রাফিদ আমাদের SMS করে বলছেন আজকের ঘটনাগুলোর ভয় লাগছে না, আমি চাই ভূত FM আজকে আরো জমে উঠুক, আমি আর আমার মামা একসাথে শুনছি। মাহাদিয়া লিখেছেন এলিফ্যান্ট রোড থেকে, ভাইয়া আজকে প্রোগ্রামটা দারুণ লাগছে। সো এই ছিল SMS আপাতত, এবং আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের দেশের বাইরে থেকেও অনেকে ঘটনা পাঠান এবং আমি খুব অবাক হয়েছি যে অনেকের বাংলাদেশের বাইরে যারা পড়াশোনা করেন তারা আমাদের যে সমস্ত গেস্টের ঘটনা ভালো লাগে তারা সেই সমস্ত গেস্টের ঘটনা অনেক তাদের বিদেশি বন্ধুদের অনুবাদ করে শোনান এবং তাদের কাছ থেকে অনেক ঘটনা শুনে নিয়ে আমাদেরকে পাঠান। তো এই যে ভূত FM'র সাথে আপনাদের সম্পর্কটা এই এতদিনে মানে মোটামুটি একদম আত্মিক সম্পর্কে দাঁড়িয়ে গেছে এবং আশা করছি যে আপনাদের এই সাপোর্ট যদি আমরা পাই তাহলে আমরা বহুদূর যেতে পারবো। আমি এই মুহূর্তে আরো একবার স্বার্থপরের মতো চাচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে করিয়ে দিতে, bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আপনি যেখানেই থাকুন, পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুন, এবং আমার যেটা মনে হয় যে পৃথিবীর বাইরে থেকে থাকলেও সমস্যা নেই, যদি আপনি আমাদেরকে কানেক্ট করতে পারেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমাদেরকে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন এবং ঘটনাটি পাঠাতে হলে আপনাকে ইমেল করতে হবে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যাই হোক, আমরা দেশের বাইরে থাকেন এরকম একজন আমাদের লিসেনার প্লাস শুভাকাঙ্ক্ষী বলবো, তার ঘটনা আমরা শুনবো এবং সেই ঘটনাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি। আশা করছি যে আপনাদের অনেক অনেক ভালো লাগবে সেই ঘটনাটি শুনে। চলুন আমরা শুনে আসি ঘটনাটি এবং আপনারা আশা করছি এনজয় করবেন এবং এই ঘটনার পরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে। ভাইয়া, আমার নাম প্রতীক। আমি স্টুডেন্ট অফ সাউথ রিজনাল ইস্ট কলেজ ইন আয়ারল্যান্ড ইন দ্য সেক্টর অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম। যেহেতু আমার পড়াশোনাটাই হচ্ছে আসলে হোটেলে, সেহেতু আমাকে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে হয় ফর গেইন সাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ঠিক সেরকমই একটা এক্সপিরিয়েন্স থেকে খুবই রিসেন্টলি একান্তই আমার সাথে ঘটে যাওয়া খুব বিখ্যাত একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। It was 26th of December and it was a Boxing Day in Ireland. আয়ারল্যান্ড একটি খুবই ছোট্ট একটি শহর, গ্রাম বলা চলে। আমি সহ আমার কলেজ থেকে 7-8 জন ফ্রেন্ড, সবাই আইরিশ ছিল, আমরা আমাদের ঘুরতে যাই। একটা স্টেজে আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, তো ওটা ছিল লাঞ্চ টাইম। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য প্রবেশ করি। কত দ্যাট ওয়াজ বক্সিং ডে। পুরো রেস্টুরেন্টে মানুষজন এত বেশি ভরা ছিল যে প্রতিটা টেবিল ছিল মানে কানে কানে ভরা কাস্টমার। খুব লাকি আমরা একটা টেবিল পেয়ে যাই 10 জনের, এবং আমাদের টেবিলের মধ্যে 2টো ব্ল্যাঙ্ক চেয়ার ছিল। উই ওয়্যার 8 পারসন।
আর টেবিলটা ছিল 10 জনের। আমরা যখন সবাই লাঞ্চ নিয়ে ব্যস্ত ছিলাম, ঠিক 15 to 20 minutes later a stranger came there. লোকটি ছিল জন্মসূত্রে আইরিশ এবং লোকটির নাম ছিল রবার্ট। বলে নিচ্ছি, লোকটি দেখতে ভীষণ বিখ্যাত ছিল, মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি আর গা থেকে বেরিয়েছিল বেশ দুর্গন্ধ, যদিও লোকটি ছিল যথেষ্ট পলাইট। লোকটি আমাদের কাছে এসে জাস্ট পারমিশন চাইলে, ক্যান আই সিট হিয়ার? আমরা পারমিশন দিয়ে দিয়েছেন, প্রবলেম নেই, দুটো চেয়ার খালি পড়ে আছে, বসুক। ইয়েস ইউ ক্যান। লোকটি বসার কিছুক্ষণ পরই 10 থেকে 12 মিনিট পর একটা মহিলা আসলো। মহিলাটা আইরিশ ছিল এবং মহিলাটা ছিল তারই গার্লফ্রেন্ড। তাদেরকে বেশ হ্যাপি দেখাচ্ছিল এবং হ্যাপি দেখাবারই কারণ ছিল কত দে আর গেটিং ম্যারিড। জানুয়ারি মাসের 15 তারিখ 2012 তাদের বিয়ের ডেট ছিল। এবং ঘটনাচক্রে যখন তারা আমাদেরকে ইনভাইট করতেছিল যে ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আ ওয়েডিং, তখন জানা যায় যে সেই লোকটি যেখানে তাদের বিয়েটা অনুষ্ঠিত হবে সেটা কোথাও না, সেটা আমি যে হোটেলে জব করি সেখানে। এটা হচ্ছে 5 স্টার হোটেল। হোটেলের নাম আমি দিব না, এবং হোটেলটা ছিল আয়ারল্যান্ডের ক্যাপিটাল বেলফাস্টে, ঠিক মাঝখানে। তার মাঝখানে বলে নিয়ে আসলে ভাই আমাদের জবটাই মূলত হচ্ছে এনি কাইন্ড অফ স্মল মিডিয়াম বিগার কাইন্ড অফ পার্টি হ্যান্ডেল করা। সেটা হতে পারে কারো বার্থডে পার্টি, সেটা হতে পারে কারো ম্যারেজ, কিংবা সেটা হতে পারে এনি কাইন্ড অফ বিগ ডিসিশন। তো আনফর্চুনেটলি, আমি যেটা আনফর্চুনেটলি বলবো কজে এটা ফরচুনেট ছিল না। আমার খুব কাছের একটা ফ্রেন্ড করুন এবং খুবই কাছের এক ছোট ভাই শ্যামল, তাদের সাথে ওই দিন আমারও ডিউটি ছিল এবং আমি ছিলাম ইনচার্জে। সার্ভিসে বলে কথা বেশ জাঁকজমক ভাবে তাদের বিয়েটা পুরোটা অনুষ্ঠিত হলো, কমপ্লিট করলাম আমরা সবাই। তো রবার্ট এত বেশি হ্যাপি হয়ে গিয়েছিল আমাদের সার্ভিসে যে সচরাচর যেটা করে মানুষ বিয়ে শেষে ফিস দেয় আমাদেরকে। তো রবার্ট আমাদেরকে 101 পাউন্ড 20 পেনি, আমি আবার রিপিট করতেছি, 101 পাউন্ড 20 পেনি, পয়সাকে এখানে পেনি বলে, আমাদেরকে টিপস হিসাবে আমার হাতে ছোট্ট একটি খামের মধ্যে দিয়ে দেয় যে তুমি তোমার গ্রুপদের সাথে শেয়ার করে নিও। ওকে, তারা আমাদের সার্ভিসে এত বেশি হ্যাপি ছিল যে ডিসাইডেড দ্যাট দে উইল স্টে 4 and 5 days more in this hotel। ঠিক 4 দিন পর, বিয়ের ঠিক 4 দিন পর ঘটনা মোড় খাবে। এখন অ্যাজ ইউজুয়াল নর্মাল আমি ঘর থেকে বেরোই আমার জবের জন্য, এবং the time was 7 AM in the morning। হোটেলের বাইরে যেতে দেখি হোটেলের সামনে আসতে দেখেছি অনেক পুলিশের গাড়ি, এত পুলিশের গাড়ি, এত ক্রপ একসাথে ফার্স্ট দেখলাম। তাও এভরিডে কি সমস্যা, কি প্রবলেম? তো যেহেতু আমার জব ছিল আমাকে ঢুকতে হবে। হোটেলে ঢোকার সাথে সাথে আমাকে অফিসার আটকে ফেলে এবং আমার আইডেন্টিফিকেশন তারা দেখতে চায়। ঠিক কার্ডগুলির পাশে টেবিলে দেখেছি করুণ এবং শ্যামলকে, দুটো অফিসার আটকে রেখেছে এবং অনেক কাইন্ড অফ কোশ্চেন তাদের কাছে করা হচ্ছিল। মোটামুটি একটা অফিসার আসলো, আমার আইডি কার্ড আমি শো করলাম তাকে। সেটা কাজ করলো যে এখানে আমার ডিউটি কি, এখানে আমি কি করি, ব্লা ব্লা ব্লা। আমি আনসার করলাম যে আমার কাজ এটা, যে আমি এটা করে থাকি, আমি এটা ইনচার্জে থাকি। আমি তাকে কোশ্চেন করলাম যে আমার স্ট্রং, তার আবার করে আমাকে এটা আনসার দিল যে এটা মার্ডার কেস। শরীর লঙ্গলে দাঁড়িয়ে গেল, বাজে একটা এক্সপিরিয়েন্স ঘটবে আমাদের সাথে। তো আমরা সবাই এটার সাথে ইনডিরেক্টলি ইনভলভ ছিলাম। এবং মার্ডারটি আর কারোই না, সেই রবার্টের নীল ম্যারিজ যে ওয়াইফ ছিল, তারা লাভ ম্যারেজ করেছিল। কি বা কারা জন্য তাকে গলা কেটে, মানে জাস্ট মাথাটা পুরো বডি থেকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে কেটে তাকে মার্ডার করে। এবং একটা স্টেজে তারপরে আমার রবার্ট নিজেও আমাদের সেকেন্ড ফ্লোর একটা হিউজ যেটা বার ছিল, সেই বারের সামনে একটা লিফটে কোনায় সে নিজেকে নিজে গান দিয়ে শুট করে মেরে ফেলে এবং একটা সিসি ক্যামেরায় স্পষ্ট ভিডিও ফুটেজ ওঠে। ঠিক 2 দিন পর নানান তর্ক বিতর্ক কোশ্চেনের পর আমি নিজেকে ইনোসেন্ট প্রুভ করতে সক্ষম হই এবং আমি এত বেশি ভয় পেয়ে যাই যে আমি জবটা তৎক্ষণিক ছেড়ে দিই। আমি জবটি ছাড়ার ঠিক 7 দিন পর 1 উইক লেটার করুণ এবং শ্যামল তারাও জবটি ছেড়ে দেয়। তারপর আলহামদুলিল্লাহ বেশ ভালো দিন কাটাচ্ছিলাম। আমি স্কটল্যান্ড, লন্ডন, ওয়ালস, বার্লিন, মেক্সিকো, প্যারিস, স্পেন সব জায়গাতে আমরা অনেক রকম পার্টি আমরা হ্যান্ডেল করি এবং আমরা 3 জন একই স্কোয়াডের মেম্বার ছিলাম, এখন আছি। আমরা সবসময় একসাথে থাকি। ঘটনার এই প্রান্তে লাস্ট পার্ট আমি এখন আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা হয়তো আমার খুব কাছের কিছু ফ্রেন্ডদের মতো আপনি বা আপনারা বিশ্বাস করবেন না, ট্রাস্ট করবেন না, বাট ইটস ড্যাম ট্রু। গতবের একান্ত এটা আমার সাথে ঘটে গেছে এবং করুণ এবং শ্যামলও সেখানে ছিল। ইট ওয়াজ 17 আগস্ট 2012, 17 আগস্ট 2012। কলেজ থেকে আমি সহ 11 জনের একটা মেম্বার 12 জনের একটা স্কোয়াড রেডি করে এবং আমাদেরকে ইতালির মল ফালকন নামক একটা ছোট্ট একটি সিটিতে আমাদেরকে একটা 3 স্টার হোটেলে ফর 1 মান্থ আমাদের জবটাকে সেখানে সাসপেন্ড করা হয়, ট্রান্সফার করা হয় সেখানে, এবং সেটা ইনচার্জ আমি ছিলাম। তো সচরাচর আমি তাকে ইনচার্জে, তো এটা নতুন কি, আমি আমার টিম নিয়ে স্কোয়াড নিয়ে আমি মল ফালকনের সেই হোটেলে চলে যাই। যাওয়ার ঠিক সেকেন্ড ডেতে
আমি জানতে পারি যে এখানে নেক্সট স্যাটারডে এখানে একটা হিউজ পার্টি হবে এবং পার্টিটা একটা বিয়ের পার্টি। তো অর্ডার পাওয়ার সাথে সাথে আমি আমার গ্রুপ মেম্বারদের সবাইকে জানিয়ে দিই গাইজ এখানে একটা পার্টি হবে, সো উই হ্যাভ টু গিভ 100%। আমাদের সুনাম যেন কিছুতে ক্ষুণ্ণ না হয়। আমরা আমাদের প্রিপারেশন অ্যারেঞ্জমেন্ট সবকিছু শেষ করে ফেলি ঠিক স্যাটারডে অনেক আগেই। বিয়ে ছিল শনিবার, তাদের কি মনে নেই, বিয়েটা হবে রাত 9টায়। রাত 9টা বাজার অনেক আগে আমাদের সব প্রিপারেশন শেষ। ঘড়ি কাটায় 9:05 কিভাবে বেজে গেছে। হঠাৎ আমরা সবাই নোটিস করি, হঠাৎ কিছুক্ষণ আগে বাইরে কোনো বাতাস ছিল না, হঠাৎ এত জোরে একটা বাতাস বইল বাইরে, মনে হচ্ছিল যে গাছের ডালপালা গুলি যেন ভেঙে মানে চুরমার হয়ে যাচ্ছে, এত জোরে একটা বাতাস। বাতাসটা একদিক থেকে স্টার্ট হলো, তার ঠিক 5 to 6 সেকেন্ডের মধ্যে ইলেকট্রিসিটি ফল করলো। আই রিপিট, ইলেকট্রিসিটি ফল করলো। এতগুলি দেশ ঘুরে বেরিয়েছে, এত পার্টি হ্যান্ডেল করেছে, ফার্স্ট টাইম মানে ইলেকট্রিসিটি ফল, তাও ইন ইউরোপ। তো এটা আমরা কোনো কিছু ভেবে বা বুঝে উঠবার আগে উইদিন 1 মিনিট আলো ব্যাক করলো। তো আলো আসার সাথে সাথেই যে জিনিসটা আমরা সবাই নোটিস করলাম যে কিছুক্ষণ আগেও যে বাইরে যে মানে এত জোরে বাতাস বইতেছিল, সেই বাতাসটা একটু নেই, কাছে যেন একটা পাতা আনো হচ্ছে না। ওকে, ব্রাইডের গ্রুম এসে পড়েছে। যদি ইনচার্জ আমি ছিলাম, আমি সামনে যাই সবার আগে তাদেরকে হ্যালো জানাতে। এখন আমি সেই মানে যেই লাইনটা আপনাকে বলতেছি, এটা একদমই সত্যি আমার মতো। কত সেখানে আমি দাঁড়ানো ছিলাম, আমি নিজে। বরের সেই আসনা কেউ ছিল না, ছিল রবার্ট, সে বিখ্যাত আইরিশ লোকটি যার মারা সে নিজে করেছিল, এবং কোনের জায়গায় ছিল তারই এক্স গার্লফ্রেন্ড প্লাস ওয়াইফ, যার গলা কেটে খেপা কারা মার্ডার করেছিল। ঠিক আগের মধ্যেই তার বাম হাতটা আমার দিকে এগিয়ে দেয় হ্যালো বলো হ্যান্ডশেক করার জন্য। কত হি ওয়াজ লেফট হ্যান্ডেড। আমার জাস্ট মানে তাকিয়ে পড়ে ঠান্ডা যে আমার কি দেখতেছি আমরা, মানে কি হচ্ছে, কিছু বুঝতে পারতেছিলাম না যে মানে কি হচ্ছে আমাদের সাথে। এটা শরীরে সমস্ত শক্তি দিয়ে জন্য আর মানে আমি হ্যালোটা রিটার্ন করবো সেই শক্তিটা পাচ্ছিলাম না, যে আমি হ্যালো বলবো তাদেরকে। পিছন দিক থেকে শ্যামল আমার ছোট ভাই আমার কাঁধে যখন হাত দেয়, তখন আমি সাহস কিছুটা পাই এবং আমি হ্যালোটা বলি তাদেরকে। বাট আমার হ্যালোটা বুকের মধ্যে আটকে যাচ্ছিল, দুই ঠোঁটের মধ্যে। কিছুতেই নিজেকে বোঝাতে পারছিলাম না যে আমরা একজন আরেকজনকে যে তারা জেদ, তারা মেয়ে, তারা নেই আমাদের সামনে। কি হচ্ছে, কিভাবে হবে পসিবল, কিভাবে সম্ভব? তো যাই হোক, রেসপন্সিবিলিটি কাঁধে ছিল, সুতরাং আমাদেরকে পার্টিটা এনিহাউ শেষ করতে হবে। তো পুরোটা পার্টি আমরা উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আমরা এটা ফিনিশ করি। যদি মনে ভয় ছিল, বাট আমরা ফিনিশ করি খুব সুন্দর মতো, ভালোভাবে। হয়তো আমরা সবাই ভুল দেখেছিলাম, একই নামে দুই ব্যক্তি ছিল, দেখতে একই রকম ছিল, সবকিছু ভুল ছিল ধরে নিলাম। বাট অবাক আমাদের তিনজনকে তখনই করে যখন রবার্ট আমাদেরকে খুশি হয়ে আফটার দ্য ওয়েডিং আমাদেরকে টিপস দেয় সেম ওয়েতে, সেম ভাবে একটা খামের মধ্যে, এবং সেই কোয়ান্টিটিটা ছিল 101 পাউন্ড 20 পেনি। আই রিপিট, 101 পাউন্ড 20 পেনি। আগে বলে নিচ্ছি, ইউকে ব্যতীত ইউরোপের মধ্যে অন্য কোথাও পাউন্ড চলে না, আর ইতালিতে ইউরো চলে। ইতালি মলফালকোন নামক একটি গ্রাম, সেখানে তো পাউন্ড চলার প্রশ্নই আছে না। এবং পাউন্ডের পিছনে মানে নোটগুলোর পিছনে সব থেকে আমাদের যেটা শক করে এবং আমার মানে যেটা দেখে 100% যে না এটা রবার্টই, সেটা ছিল একটা ছোট্ট একটা চিটকোটের মধ্যে, এবং চিটকোটের ছিল 1 আঙ্গুলের মতো লম্বা। সেই চিটকোটের মধ্যে মোটা মানে বোল্ড আকৃতিতে ব্ল্যাক কালিতে লেখা ছিল, চিটকোটের আমার গায়ে লেখা ছিল যে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন লেখাটা দেখা মানে সাথে সাথে হাত থেকে খামটা পড়ে যায় উইথ মানি। আমরা কেউ সেই খামটা ধরার সাহস পেলে, এবং টাকাটা সেখানে পড়েছিল, আমার সেই টাকাটা উঠাইনি। তো তারপর আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই পার্টি ফিনিশ করে আমার সাথে সাথে আমাদের রুমে ফিরে যাই। আমরা তিনজন ওই রাতে একই রুমে ছিলাম। কিসের ঘুম কিসের খাওয়া, মানে কিভাবে রাতটা আমরা ফিনিশ করবো সেই মানে টেনশন ছিল আমাদের। কেউ কারোর সাথে কোনো কথা বলিনি। রাতটা পার হওয়ার সাথে সাথে পরের দিন সকালে আমি আমার রেসপন্সিবিলিটিটা আমার ছোট ভাই স্কোয়াডের ছোট ভাই, তার নাম তরুণ, তার কাঁধে সঁপে দিয়ে একটু ব্যাক ইন আইল্যান্ড, আমাকে আইল্যান্ডে ব্যাক করতে হবে এই কথা বলে আমি শ্যামল আর করুন আমরা তিনজন আইল্যান্ডে ব্যাক করি। তার ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারত, বাট আর একটু বাকি আছে। ঠিক 4 দিনের মাথায়, তার 4 দিনের মাথায় ইতালি মলফালকোন থেকে তরুণ আমাদেরকে ফোন দেয় এবং তার কাছ থেকে জানা যায় যে সেম ভাবে কে বা কারা সেই রবার্টের নিলিমেট ওয়াইফকে গলা কেটে
মেরে ফেলেছে এবং রবার্ট নিজেকে নিজে শুট করে নিজের গান দিয়ে মানে সুইসাইড করেছে এবং তার লাশ হোটেলের বাইরে যে গেটের সামনে পাওয়া গিয়েছিল এবং সেটা স্পষ্ট ছিল, ভিডিও ফুটেজে ধরা পড়েছিল। আমাদের সাথে এটা কি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে কি হইল কিছুই জানি না, জানতে চাই না, বাট ইটস ট্রু দ্যাট এটা আমারই সাথে ঘটে গেছে। তারপর আমার আসলে মনে অনেক জ্বর আসে, করুণের কথা আটকানো লাগে, সবার সাথে কথা বলতে গেলে সে কথা যেন তার মুক্তি মানে বেরোতো না ভয়ে। আমরা 1 মাসের জন্য ছুটি নিই, সেদিকে আমাদের জব, উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার জব। ইন ফিউচার রবার্ট বা তার ওয়াইফকে যদি ইন ফিউচার আমরা অন্য কোনো বিয়ের পার্টিতে আমরা পাইতেন, অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে এটা ছিল মূলত আমার ঘটনা। এই জায়গায় আমি আয়ারল্যান্ড থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:07। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। একটু আগে যে ঘটনাটা শুনলাম, প্রতীক আয়ারল্যান্ড থেকে যে ঘটনাটি পাঠিয়েছেন, সেই ঘটনাটি শুনে আমিও খুব অবাক হয়েছিলাম। আমার কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো থাকার কারণে আমি তার সাথে আবারও যোগাযোগ করেছিলাম, এবং যোগাযোগ করার পরে আমি বলছিলাম যে এই ঘটনাটা পরে আপনারা জানিয়েছিলেন কিনা কাউকে, বা এটা নিয়ে খোঁজ খবর নিয়েছিলেন কিনা। তিনি লিখেছিলেন যে না, সেইটা করার মতন সাহস বা সুযোগ কোনোটাই তাদের ছিল না, সুতরাং তারা এটা অথরিটি বা কাউকে তেমন জানাননি। তো আমি খুবই অবাক হয়েছি এই ঘটনাটা শুনে, এবং একটু আগে মাসুমও বলছিল যে ওর কাছে ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে। আসলে পৃথিবীতে অদ্ভুত অনেক কিছুই ঘটে, এবং কিছু কিছু ঘটনা ঘটে। অবিশ্বাস্য শব্দটা এসছে মনে হয়, অবিশ্বাস্য ঘটনা শব্দটা এসছে মনে হয় এইভাবেই, যে অবিশ্বাস্য ঘটনাটা এমন একটা ব্যাপার থাকে, একটা দোতনা থাকে, যে অবিশ্বাস্য ঘটনাটা আসলে বিশ্বাস যোগ্যতা পায় অনেক সময়। যাই হোক, আমরা আজকের এই এপিসোডটি যদি কেউ মিস করে থাকেন, তাহলে তার জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে যে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি এই এপিসোডটি আবার শুনতে পারবেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের এই অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি আপনি শুনতে পাবেন। আর আপনি চাইলেই, নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার caller tune, my tune from Airtel. Both FM tune code is 92125, and you can activate it by sending SMS. Type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে গেল টিউনটা আপনার। আর সেই সাথে আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। SMS পূর্ব খোরশেদ আমাকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি চাঁদপুর থেকে আমাদের SMS করছেন, এবং তিনি এখন এই মুহূর্তে মিরপুর 11-তে রয়েছেন, এবং আজকে ঘটনাটা তিনি বলছেন যে দিস স্টোরি ইজ এক্সিলেন্ট। আচ্ছা, আর আমাকে রবিন SMS করেছেন তাজমহল রোড থেকে, এবং তিনি বলেছেন যে তার ফার্স্ট SMS, তারা 3 বন্ধু এবং 1 ভাই মিলে শুনছেন। এবং এছাড়াও বকুল আমাদের SMS করেছেন তিনি, এবং জানিয়েছেন যে ও আচ্ছা আমি বকুল ও আমার ওয়াইফ ও আমার শালা একসাথে ভূত এফএম শুনছি। ওকে। ফিরোজ সাকিব আমাদেরকে SMS করেছেন, ফিরোজ সাকিব, মানচিফ, রাজা, মুন্না, তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। অভি কক্সবাজার থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনে তার খুবই ভয় লাগছে রুমে। এবং আমাদেরকে SMS করেছেন শামীম, হিটলার, কাউসার টাঙ্গাইল থেকে। মোহাম্মদ রনি আমাদের SMS করেছেন চারঘাট, রাজশাহী থেকে। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমি এই মুহূর্তে পড়ে ফেলতে চাই, এবং আমাদেরই একজন লিসেনার তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। পড়ছি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আমি বোরহান উদ্দিন, লিবিয়ায় থাকি। লিবিয়ায় যখন যুদ্ধ শুরু হয়েছিল, আমি তখন আমার আম্মু এবং বোনকে নিয়ে দেশে চলে যাই, এবং আমি প্রায় 1 বছর দেশে থাকার পরে লিবিয়ায় ব্যাক করি। এই ঘটনাটা আমি দেশে যেই বাসায় উঠছিলাম সেই বাসার ঘটনা। আমি যেহেতু আসতে পারবো না লিবিয়া থেকে এই মুহূর্তে, তাই আমি আশা করব আমার ঘটনাটি পড়ে শোনাবেন। আমি তাহলে ঘটনায় আসি। আমি মগ বাজারে একটি বাসায় উঠি। তো ওঠার কিছুদিন পর আমার রুমে বিভিন্ন কিছু ঘটে। যেমন আমাদের বাসায় মাঝে মাঝে কোনো তাক বা টিভির ওপরে রাখা জিনিস ছিটকে পড়ে যেত, যদিও ওই সময় কোনো দরজা জানালা খোলা ছিল না যে হাওয়ায় তা পড়ে যাবে।
যাই হোক, আমি প্রায়ই সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে আমার রুমে রাখা কম্পিউটারের বিভিন্ন অংশ পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি তখন থেকেই একটু অন্যরকম অনুভব করতে থাকি। এই ঘটনা প্রায়ই ঘটতে লাগলেও আমি বাইরে থেকে বাসায় এসে দেখতাম। এবং বলে রাখি, এই ঘটনাগুলো তখনই ঘটতো যখন বাসায় কেউ থাকতো না বা কেউ একা থাকতো। এরপর শুরু হলো এই জিনিসটার বিভিন্ন ঘটনা। যেমন আমাদের রুমে যে বাথরুমটা ছিল ওটা থেকে একটা কড়া গন্ধ আসতো। আমি আম্মুকে জানাই। আজব ব্যাপার হলো, সারাদিন কোনো গন্ধ হয় না, এটা শুরু হয় রাত 12টার পর থেকে। তাই আমার নানা নানিকে জানাই, ওনারা পরে গন্ধটা পেয়ে যান। এটা মৃত মানুষের শরীরে মাখা হয় লোবান, তার গন্ধ সম্ভবত কর্পূর। আমি বেশ আঁতকে উঠি। যাই হোক, এরপর উপদ্রব বেড়ে যায়। আমি সকালে উঠে শরীরে ব্যথা অনুভব করায় জামা খুলে দেখি আমার পিঠে লাঠি দিয়ে মারার দাগ। এরপর এই ঘটনা বেড়ে যাওয়ায় আমার বাড়িওয়ালাকে চাপাচাপি করায় উনি স্বীকার করেন যে ওই ফ্ল্যাটে যারা থাকতো তাদের কাজের মেয়েটি ওই রুমে, আমাদের রুমে বাথরুমে আত্মহত্যা করেছিল। এবং এরপর থেকে এই ঘটনা শুরু হয়েছিল, যার ফলে ওই ফ্ল্যাটে 2 থেকে 3 মাসের বেশি কোনো ভাড়াটিয়া থাকতে পারে না। এবং আমরাও বাড়িটি ছেড়ে দিয়েছিলাম। এবং তিনি বলেছেন যে ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার ঘটনাটি ভালো লেগেছে বলেই পড়ে শোনালাম। এবং আপনি লিবিয়া থেকে এত কষ্ট করে এত দূরে ইমেল পাঠিয়েছেন বলে আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব ঘটনায়। আমাদের প্রথম যে গেস্ট ছিলেন তার কাছে, এবং তিনি তার পরবর্তী ঘটনা নিয়ে আসছেন আপনাদের সামনে। আরো একবার আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন প্লিজ আরো একবার জানিয়ে দেবেন আমাদের লিসনারদেরকে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি নাইম আবার বলছি। আমি মালিবাগ থেকে এসেছি। আমার এই ঘটনাটা রাসেল ভাই, এটা সিলেটের প্রেক্ষাপটে। আচ্ছা। তো ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার কাছে, ওনার এক বন্ধুর সাথে ঘটা ঘটনা। ওকে। সিলেট থেকে সুনামগঞ্জ যেতে যে হাইওয়েটা পড়ে, বেশ মোটামুটি ব্যস্ত একটা হাইওয়ে, প্রচুর ট্রাক বাস চলাচল করে। সেই হাইওয়ের উপরই একটি বাজার, বেশ বড় বাজার। এই বাজারে ওই মামার একটা দোকান ছিল, মুদি দোকান। বাজারটার অবস্থান ছিল সড়কের একটা পাশে, আর একটা পাশে ছিল, সড়কের ওপাশে ছিল ধান ক্ষেত এবং এরপরে লোকালয়। আচ্ছা। তো রাত হয়ে গেলে মোটামুটি বাজারটা নীরব হয়ে আসতো, খুব একটা বেশি ব্যস্ততা থাকতো না। খালি মাঝ বরাবর কিছু হোটেল থাকাতে ওই দিকটা একটু ব্যস্ত থাকতো। আর মামার দোকানটা ছিল বাজারের শেষের অংশের দিকে, তো সেই দিকে দোকানপাট সবই প্রায় বন্ধ হয়ে যেত এবং খুব নিরিবিলি হয়ে যেত। তথাপি মামা একটু রাত পর্যন্ত দোকান খোলা রাখতেন, প্রায় 12:30 পর্যন্ত। এতে করে কিছু বিক্রি বাট্টা ওনার একটু বেশি হতো। তো একদিনের ঘটনা, দুপুর বিকাল থেকেই মামা একটু অস্বস্তি বোধ করতে থাকেন, ওনার একটু শরীর খারাপ লাগতে থাকে, জ্বর জ্বর বোধ করতে থাকে। উনি বাড়ি চলে যান, দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে যান ওই সন্ধ্যার আগে। তো রাতে মামার প্রচন্ড জ্বর আসে এবং জ্বরে ভুগে উনি প্রায় 7-8 দিন উনি দোকানে যেতে পারেননি, দোকান খুলতে পারেননি, বাড়িতেই ছিলেন। তো সুস্থ হয়ে উনি আবার দোকান শুরু করেন। তেমনই একটা দিনের কথা, রাত প্রায় তখন 12:15, দোকানে আর কেউ ছিল না, মামা একা দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন। তো এমন সময় উনি লক্ষ্য করলেন দোকানের বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে। সে কখন এসছে মামা এটা খেয়াল করেননি, চুপচাপ দাঁড়িয়ে আছে। বর্ণনা দিলে লোকটার মাঝারি হাইটের, গালটা ভাঙা, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, চুল উস্কো খুস্কো, মানে বেশ একটু এবং চেহারার মধ্যে একটা একটু মলিন একটা ভাব। তো এমনি দাঁড়িয়ে আছে নিরীহ ইয়েতে। মামা জিজ্ঞেস করলেন, কি লাগবে আপনার? উনি জানালেন ওনার চিনি লাগবে। তো ওই দিন মামার দোকানে চিনি ছিল না। মামা জানালেন যে আমার দোকানে তো ভাই আজকে চিনি নেই। তো বলার সাথে সাথেই লোকটা উধাও হয়ে গেল। জাস্ট মামা বললেন সাথে সাথে চোখের পলকে উধাও হয়ে গেল। মামা একটু অবাক হলেন যে এত দ্রুত কোথা থেকে আসলো, আবার এত দ্রুত কোথায় চলে গেল লোকটা। বাট খুব একটা বেশি আমল দিলেন না। যা হোক, 2 দিন পর রাতের আবার আনুমানিক সে একই সময়ের দিকে আবার ওই লোকের আগমন দোকানে, এবং ওই দিনও মামা একা। এবার লোকটা ধনিয়া গুঁড়া চাইল আমার কাছে। মজার ব্যাপার হচ্ছে কি, ওই দিন ধনিয়া গুঁড়া ছিল না মামার দোকানে, এবং নাই যিনি যে ধনিয়া গুঁড়া চেয়েছেন সেটা নাই জানানোর সাথে সাথে আবার একই ফলাফল, লোকটা আবার উধাও হয়ে গেল চোখের পলকে। পরপর 2 দিন একই ঘটনা ঘটায়। মামা একটু অবাক হলেন এবার ব্যাপারটা নিয়ে, যে এটা তো অস্বাভাবিক লাগলো ওনার কাছে।
উনি অপেক্ষা করতে থাকলেন যে আর আবার আসে কিনা, দেখি লোকটা কোথা থেকে আসে, কোথায় যায়, একটু ফলো করবেন ব্যাপারটা। তো ওনার অপেক্ষা প্রায় এরকম 2 দিন না, প্রায় 2 সপ্তাহ গড়িয়ে গেল, ওই লোকটার দেখা নেই। তো সপ্তাহ 2 পরের ঘটনা আবার ওই দিন মামা এরকম আছেন দোকানে, রাত্রের ওরকম টাইমের দিকেই আবার ওই লোকটার আগমন। তো এবার মামা তাকে বললো যে এবার সে নিজেই জানতে চাইলো যে সরিষার তেল আছে কিনা। তো খুব কমন একটা পণ্য হওয়া সত্ত্বেও ওই দিনই শেষ হয়ে গিয়েছিল মামার দোকানের তেলটা, এবং পরদিনই আবার নিয়ে যাওয়ার কথা। তো মামা তাকে জানালো যে না, তার কাছে সরিষার তেল নাই। এটা বলেই উনিও দোকান থেকে বের হয়ে আসলেন যে দেখি লোকটা কোথায় যায়। এসে উনি কাউকে পেলেন না, ওনার জাস্ট দোকান থেকে বের হয়ে আসারই একটু দেরি হয়েছে, দ্যাটস ইট। বাট বের হয়ে এসে দেখতেছেন যে কেউ নাই, ডানে নাই, বামে নাই, সামনে নাই। এত দ্রুত একটা লোক কোথায় চলে যাবে, এটা খুব অবাক করার ব্যাপার। এবার মামা জিনিসটা একটু খুব সিরিয়াসলি চিন্তা করলেন যে পরপর 3 দিন একই ঘটনা, এই একই লোক আসতেছে, এমন একটা জিনিস চাচ্ছে যেটা অ্যাকচুয়ালি মানে ওদিন ওনার দোকানে নাই, এমন একটা জিনিস চাচ্ছে। তো মামা জিনিসটা এবার খুব সিরিয়াসলি নিলেন এবং উনি চিন্তা করেন যে এরপরে ব্যাপারটা উনি খুব মানে রিগোরাসলি উনি ফলো করবেন যে আর ঘটে কিনা এই জিনিসটা, এবং উনি খেয়ালও রাখতেন যে ওনার দোকানে কোন জিনিসটা কবে শেষ হয়ে যাচ্ছে, আবার এই ঘটনা ঘটে কিনা। কিন্তু এবার মনে হয় অপেক্ষার ইয়েটা একটু বেশি হলো, প্রায় 1 মাস। 1 মাস পরে স্বাভাবিক একটু ওনার ইয়েটাও একটু কমে গিয়েছিল, উনি অতটা একটু বেখেয়াল হয়ে গিয়েছিলেন এটার ব্যাপারে। রাত্রে তখন প্রায় 12:30 বাজে, উনি দোকানের হিসাব মিলাচ্ছেন। তো ওদিন ওনার মনে ছিল না, ওনার খেয়াল ছিল না, গোলাপ জল ছিল না ওদিন ওনার দোকানে। তো হিসাবের মধ্যেই উনি একটু হিসাবে মগ্নই আছেন। এমন সময় উনি আওয়াজ পেলেন দোকানের বাইরে একজনের কারো পায়ের আওয়াজ, যে এসে দাঁড়িয়েছে কেউ। ওনার একটু স্নায়ুগুলো একটু শক্ত হয়ে আসলো, উনি শুনলেন যে ওই একই কণ্ঠস্বর থেকে জিজ্ঞেস করলো যে ভাই গোলাপ জল আছে? এবার উনি ওনার শরীরে যতটুকু শক্তি এবং সাহস সঞ্চয় করা সম্ভব এটা ইয়ে করে উনি সামনে তাকালেন, দেখলেন ওই লোক, এবং উনি নাই বলে সাথে সাথেই উনি দোকান থেকে দৌড়ে বের হয়ে আসলেন লোকটার দিকে চোখ রেখেই। এবং যেটা উনি দেখলেন এটা অবিশ্বাস্য একটা ব্যাপার, যে মামা উনি যতটুকু দ্রুত বের হয়ে আসছেন বা দৌড়ে আসছেন তার থেকেও 2-3 গুণ গতিতে লোকটা রাস্তার এপার থেকে ওপারে একরকম ভেসে রাস্তা পার হয়ে ওপারে চলে গেল। এত দ্রুত একটা মানুষ মানে হেঁটে বা দৌড়ে যেতে পারে না, ভেসেই যেতে পারে। এবং ওপারে গিয়ে লোকটা একটু থামলো এবং পেছনে ফিরে মামার দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থাকলো এবং আস্তে আস্তে হাওয়ায় কেমন যেন মিলিয়ে গেল। ওনার চোখে মুখে উনি দেখলেন, লক্ষ্য করলেন যে কেমন একটা খুব গভীর একটা চিন্তা এবং একটা বেদনার ছাপ ছিল। তো মামার হুঁশ ফিরে আসলো দূর থেকে লোকজন ডাকাডাকি করতেছে শুনে, যে উনি তখন দেখলেন যে উনি রাস্তার প্রায় মাঝামাঝি, মহাসড়কের মাঝামাঝি উনি দাঁড়িয়ে আছেন খালি পায়ে। তো উনি বাসায় মানে ওই দিন কোন রকম দোকান তাড়াতাড়ি বন্ধ করে উনি বাসায় চলে আসলেন। বাসায় এসে নামাজ পড়ে উনি শুয়ে পড়লেন এবং জাস্ট উনি ব্যাপারটা নিয়ে টোটাল শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটছে, কি ঘটতে পারে, তার সাথে এই সমস্ত ঘটনা ঘটার কি যোগসূত্র থাকতে পারে, এইগুলো উনি চিন্তা করতে থাকলেন। তো একটা সময় ওনার মনে পড়লো, একটা ঘটনা ঘটে ওনার মনে পড়লো যে উনি সুস্থ হয়ে যখন আবার শুরু করলেন দোকানের কাজ, সেদিন বিকালে বাজারে চায়ের আড্ডায় উনি একটা ঘটনা শুনলেন যে যেদিন মামা অসুস্থ হয়ে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন, সেই রাতে রাত প্রায় 12টা নাগাদ মামার দোকানের কিছু দূরেই একটা অ্যাক্সিডেন্ট হয়। এক পাশের বসতি থেকেই একজন পার হয়ে বাজারের দিকে আসছিলেন, উনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উনি মারা যান, স্পট ডেড। এবং পরে জানাজানি হয় যে উনি বাজারের দিকে আসছিলেন কিছু একটা কেনাকাটা করার জন্য। মামা মোটামুটি ব্যাপারটা 2-4 মিলাই নিলেন যে এটার সাথে ওনার যোগসূত্র থাকতে পারে। পরের দিনই উনি দোকানে সকালে একজনকে বসিয়ে রেখে উনি ওই লোকালয়ে গেলেন, ওই গ্রামে গেলেন এবং ওই বাড়িটা খুঁজে বের করলেন। তো যিনি মারা গিয়েছেন ওনার স্ত্রীকে পেলেন এবং বর্ণনা শুনে মামা পুরোপুরি বুঝতে পারলেন যে এই 4 দিন উনি যাকে দেখেছেন, যে ওনার দোকানে এসছে এই 4 দিন, এই মৃত ব্যক্তি সেই লোক। এবং ওনার পরিবারের কাছ থেকে জানতে পারলেন যে খুব হঠাৎ কিছু জরুরি প্রয়োজনীয় পড়ায় কেনাকাটার জন্যই উনি বাজারে যাচ্ছিলেন। তো মামা সরাসরি দায়ী না থাকলেও ব্যাপারটার
কারণে উনি খুব গিল্টি ফিলিংসে ভোগা শুরু করেন যে লোকটা তার দোকান উদ্দেশ্য করেই আসছিল। সো কি করবেন কিছু করতে না পেরে উনি শেষমেশ চিন্তা করলেন যে যেই সদাইগুলা নেওয়ার জন্য উনি আসছিল এগুলো উনি ওনার পরিবারকে পৌঁছে দিবেন, এবং ওই অনুযায়ী উনি করলেন যে ওই 4টা সদাই এবং আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে উনি পরদিন ওই লোকের ফ্যামিলির কাছে গেলেন এবং তাকে জিনিসগুলা দিলেন। তারা দাম পরিশোধ করতে চাইলো, বাট উনি নিলেন না। তো মামাও এক্সপেক্ট করতে থাকলেন যে আর হয়তো বা এরকম এর পুনরাবৃত্তি ঘটবে না, ওই লোক হয়তো বা আর আসবে না। তো প্রায় দিন 10 কেটে গিয়েছে, তেমন কিছুই আর ঘটেনি। দিন 10 পরের ঘটনা, মামা দোকান বন্ধ করেছেন, দোকান বন্ধ করে বাড়ির দিকে যাবেন। তো মামা জাস্ট দোকান বন্ধ করে ফিরেছেন, ফিরেই দেখেন যে ওই লোকটা দাঁড়িয়ে আছে, তবে এবার আর দোকানের সামনে না, সড়কের ওপারে রাস্তার পাশে গাছ আছে, সেই গাছের সাথেই করে পাশে দাঁড়িয়ে আছে লোকটা, এবং মামার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। মামাও স্থির হয়ে গেলেন, তবে এবার ভয় পেলেন না। উনি লোকটার চেহারার দিকে তাকালেন, মনে হলো যে এবার একটা কেমন প্রশান্তির একটা ছাপ লোকটার চোখে মুখে। তো আস্তে আস্তে লোকটার ছায়াটা, ওই অবয়বটা আস্তে আস্তে রাস্তার ঢাল বেয়ে নিচের দিকে নেমে গেল ধান ক্ষেতের দিকে, এবং একটা সময় বাতাসে মিলিয়ে গেল এরকম। এরপরে প্রায় 1 বছরের মতন কেটে গিয়েছে, এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি ঘটে নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার এত চমৎকার একটা ঘটনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, আমরা SMS পড়তে চাই। অপূর্ব নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে প্রতীক ভাইয়ার ঘটনাটা জোশ ছিল, এবং আমাদেরকে SMS করেছেন। মৈত্রী লিখেছেন যে আজ ভূত FM খুব ভালো লাগছে, একা শুয়ে শুয়ে শুনছি। রবিনসন আমাদের SMS করেছেন, ভাই আমরা 6 জন একসঙ্গে ভূত FM শুনছি। রোহিনা আমাদের SMS করেছেন, হাই রাসেল ভাইয়া, আপনি আসলেই SMS করলে পড়েন না, আপনি মনে হয় শুধু সেই SMS গুলো পড়েন যেগুলো আপনার ভালো লাগে না। SMS ভালো লাগে, এরকম ভালো লাগিয়ে বেছে পড়ার আসলে কোনো সুযোগ এখানে নেই। আপনার SMS-টি পড়া হচ্ছে, সুতরাং আপনার বোঝা উচিত সেটা। মহসিন রেজা আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে প্রোগ্রামটা খুবই ভালো লাগছে, এবং তিনি বলছেন যে একা শুনছি, খুব ভয় লাগছে। সজীব নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, রাসেল ভাই আজকে আমি এবং সিমরান সিমরান দুজন মিলে ভূত FM শুনছি, ভালো লাগছে। রানা যশোর থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে তারা 5 জন মিলে একসঙ্গে ভূত FM শুনছেন। শুভ ডুয়েট গাজীপুর থেকে SMS করেছেন, এবং তারা 3 ফ্রেন্ড মনির এবং সুজন ভূত FM শুনছেন, এবং তিনি বলছেন জমে উঠুক আজকের ভূত FM। শুভ্র, রাজু, তারা সবাই SMS করেছেন আমাদেরকে, এবং তারা পরীক্ষা দিতে যাচ্ছেন চট্টগ্রামে, অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন, এবং অ্যাডমিশন টেস্ট দিতে যাবার মুহূর্তে তারা ট্রেন থেকে আমাদের শুনছেন। ইমরান আমাদের SMS করেছেন আমাদেরকে চিটাগং থেকে, এবং তিনি বলছেন অনেকগুলো SMS করেছি, একটাও পড়েননি, এটা লাস্ট SMS, এবং তার বাড়ি হচ্ছে ফটিকছড়ি। তার কাছে কতগুলো ঘটনা আছে, তিনি সেটা পাঠাবেন। থ্যাংক ইউ, আপনি ঘটনা পাঠালে আমরা আসলে অনেক বেশি আনন্দিত হব। মুন আমাদেরকে লিখেছেন লাইট অফ করে ফার্স্ট ভূত FM শুনছেন এবং খুব এনজয় করছেন, থ্যাঙ্কস জানিয়েছেন তার ওয়াইফকে, যার জন্য তিনি এই ভয়ঙ্কর ঘটনাগুলো শুনতে পাচ্ছেন, অর্থাৎ সম্ভবত ওয়াইফ তাকে ভূত FM এর সন্ধান দিয়েছেন। তো আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আপনাকে এরকম জানিয়েছেন বলেই আমরা একটা নতুন লিসেনার পেয়েছি। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, তবে তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের নিতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসবো। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:28, এবং আমরা আপনাদের SMS পাচ্ছি। যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা খুবই খুশি আজকে যে আমাদের মধ্যে 2 জন গেস্ট এসেছেন, একজন কুমিল্লা থেকে এবং একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং তারা সানন্দে এসে আমাদের সাথে হাজির হয়েছেন এবং আমাদের এখানে উপস্থিত আছেন। তো আমরা
আমি আমার পক্ষ থেকে, মাসুমের পক্ষ থেকে, রেডিও ফুর্তির পক্ষ থেকে দুজনকেই ধন্যবাদ জানাই এত কষ্ট করে এত দূর আসার জন্য। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবারও আপনার কাছে, এবং আপনার নামটা একবার বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন আরো একবার জানিয়ে দিন আমাদের লিসনারদেরকে। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। আমি মাহমুদুর রহমান ফ্রম কুমিল্লা। এখন যে আমি ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে 2003 সালের একটা রাতের ঘটনা। রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ আমি মানে ফিল করলাম যে আমার চেস্টের উপরে হেভি ওয়েট, প্রায় 40 কি 50 ওয়েটের মতো প্রায় আমার চেস্টের উপরে কিছু একটা আছে। তো ফিল করার সাথে সাথে মানে আমার ব্রেথলেসনেস শুরু হয়েছে, যাতে আমি শ্বাস নিতে পারতেছিলাম না, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙছে ঠিকই, কিন্তু আমি বডির একটা পার্টসও আমি মুভ করতে পারতেছিলাম না, এমনকি আমি চোখের পাতা পর্যন্ত খুলতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ যাবত আমি ট্রাই করতেছিলাম, আমি কিন্তু কনসিয়াস ছিলাম যে আমার সাথে কি হইতেছে, আমি সবই বুঝতে পারতেছি, কিন্তু মুভ করতে পারতেছি না, চোখের পাতাও খুলতে পারতেছি না। এমনকি আমি চিৎকার করে কিছু বলবো যে পাশের ঘরে আমার আম্মু ছিল, আর পাশের ঘরে আমার ছোট ভাই ছিল, কিন্তু কাউকে আমি ডাকার মতো সেই সুশক্তিটুকু আমি পাইনি। তখন দোয়া দুরুদ যা পারি মানে পড়ে শরীরের যত শক্তি আছে সবগুলো দিয়ে উঠার চেষ্টা করতেছিলাম। তো এক সময় আল্লাহর রহমত ছিল যে আমি আমার যে কোণের উপরে মানে এলবোর উপরে মানে প্রেসার দিয়ে জাস্ট একটু উঠতে চেষ্টা করছি। ওঠার সময় আমি আমার মাথা উঠাতে পারছি, শরীর উঠাতে পারছি, শুধু ব্যাকটা মানে ব্যাক সাইড উঠাতে যাব, ঠিক ওই মুহূর্তে মানে একটা বাজে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনা হলো কিছু একটা মানে যেটা দুটা হাত ছিল এবং সেটা আমার চেস্টের উপরে প্রেস করতেছিল আমাকে বিছানা শোয়ানোর জন্য, এবং প্রচন্ড জোরে দিতেছিল, এবং আমি খুব চেস্ট পেনে দিতেছিল, এবং সাথে সাথে পিছন দিক থেকে মানে কে যেন আমার টানতেছে, এবং টানতেছে মানে আমার দুই শোল্ডার, রাইট এন্ড লেফট শোল্ডারের মধ্যে ধরে পিছন দিক থেকে টেনে আমাকে শোনার চেষ্টা করতেছে, এবং আমি চেষ্টা করতেছি যে না শুয়ে উঠার চেষ্টা করতেছি। প্রায় 2-3 মিনিট যাবত এরকমই ঘটতেছিল। এরপর আমি আনকনসিয়াস হয়ে যাই। এরপরে কি হয় কিছু জানি না। পরদিন সকালবেলা কলেজ যাওয়ার জন্য মানে শাওয়ার নিতে গেলাম, তখন বাথরুমে গিয়ে যে বেসিনের আয়নাতে গিয়ে দেখলাম যে আমার চেস্টের উপরে মানে রক্ত জমাট বাঁধে যেরকম দাগ থাকে ঠিক সেরকম আমার দাগ আমার চেস্টের উপরে, এবং মানে দুই শোল্ডার থেকে ক্রস করে পিছনের দিকে এরকম স্ক্র্যাচ মার্ক, এবং স্ক্র্যাচ মার্ক গুলো ছিল এরকম যে শুয়ের পয়েন্টের যে পোর্শন দিয়ে যদি আমরা স্ক্র্যাচ করি স্কিনের উপরে 3টা এরকম লাইন একই মানে একটা থেকে একটা ডিস্টেন্স একই রকম, এবং এগুলা খুবই সূক্ষ্মভাবে ছিল। তো এটা ছিল আমার ঘটনা। কিন্তু মানে এই ধরনের ঘটনা আমাদের বাসায় আমার এবং আমার ছোট ভাইয়ের সাথে প্রায় ঘটতেছে, এবং দেখা যাচ্ছে কি আমার ছোট ভাইয়ের সাথে বেশি ঘটে। সে যখন দুপুরে ঘুমায় তখন দেখা যায় যে দুই হাতে প্রায় সময় তাকে স্ক্র্যাচ পাওয়া যেতেছে এবং সে জ্বলতেছে। এবং এখন জিনিসটা মানে আমাদের ফ্যামিলির মানে প্রায় ছেলেদের এরকম হয়, যেমন আমার বড় ভাইয়েরও এরকম কিছুদিন হতো, যেমন যখন মানে আর্মির অবস্থা ছিলেন তখন এরকম হতো, এখন আমার মতো কিছু হয় না। তো এই মানে ঘটনার পুনরাবৃত্তি মানে গত 2 বছর আগে আমার সাথে হয়েছে। যেমন দুপুরবেলা আমি ঘুমাইছি, ঘুম থেকে উঠে মানে টের পেতেছে যে আমার নেক থেকে শুরু করে চেস্ট পর্যন্ত এরকম স্ক্র্যাচ মানে বাজেভাবে স্ক্র্যাচ মার্ক চলতেছে পুরো। মানে আমি প্রচন্ড জ্বলার কারণে আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠার পর মানে হাত দিতেছি, দেখতেছি দিকে মানে কিছু একটা ফিল হইতেছে যে ওটা নিচে মানুষের গায়ে স্ক্র্যাচ পড়ে যেরকম ফিল হয় ঠিক সেরকম ফিল হয়েছে। আয়নার সামনে গেলাম, দেখলাম যে বাজেভাবে একদম মানে স্কিন শুধু মানে উঠে যাওয়ার অবস্থা, রিসারেশনের মতো হয়ে গেছে। তো এখন আর এই ঘটনা হয় না, তবে আমার ছোট ভাইয়ের সাথে এখন প্রায় জিনিসটা মনে হইতেছে। আমার ঘটনা। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার তো আর কোনো ঘটনা আশা করছি আজকে নেই, ছোট একটা ঘটনা আছে। আচ্ছা শুনে ফেলি, ছোট যদি হয় তাহলে আমরা শুনে ফেলি। ঘটনাটা মানে আমার ছোটবেলার ঘটনা। যখন আমার বয়স 5 বছর তখন আমার আব্বু কিশোরগঞ্জের কালীচাপড়া সুগার মিলের ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমরা ওখানে কোয়ার্টারে থাকতাম। তো পাশের কোয়ার্টারের মানে পাশের ফ্ল্যাটে এক আন্টির পরিচিত এক মহিলা উনি জিন আনতে পারে, এরকম একটা ঘটনা ছিল। তো জিন আনতে পারে, তো একদিন মানে ঘটা করে সবাইকে বলছে যে আমরা যে মহিলা আনতেছে ওই মহিলাটার নাম মনে নেই, ওনাকে আনতেছে এবং উনি জিন আনবে, আপনাদের যাদের কোনো সমস্যা থাকলে আসা যোগাযোগ করতে পারেন। তো আমাদের পাশের ফ্ল্যাটে যেহেতু ছিল ওই আন্টি আমার আম্মুকে বলতেছিল ভাবি আমার নাম ধরে বলতেছে ওকে নিয়ে রাত্রেবেলা আপনি আসেন। তো সেই টাইম মতো উনি আসছে রাত্রে 1টা-2টার দিকে, আমার আম্মু আমাকে নিয়ে ওই রুমে যায়। তো রুমটা ছিল এরকম ভাবে অ্যারেঞ্জ করা যে মহিলাটা খাটের মাঝখানে বসেছিল, ওনার পিছনে একটা জানলা খোলা ছিল এবং জানলাটা রুমটা পুরোটা অন্ধকার ছিল এবং জানলা দিয়ে চাঁদের আলোটা শুধু রুমে ঢুকতেছে, আর কোনো একটা লাইটও মানে কোনো অন ছিল না। তো আমি যখন রুমে ঢুকলাম, দরজাতে ঢুকলাম, ওই মহিলা করলো কি আমার নাম ধরে ডাক দিয়ে বলে বাবু তুমি আমার কাছে আসো। কিন্তু এই মহিলা জানতো না আমার নাম কি বা আমার পরিচয় কিছু জানার কথা না। তো যাই হোক, তা আমি ছিলাম ওই রুমে সবচেয়ে ছোট মানে বাচ্চা কম বয়সী ছিলাম। তো উনি আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে একজন কাছে গেলাম, উনি আমাকে মানে নেওয়ার জন্য হাত বাড়াইছে। তো উনি ছিলেন মানে সেন্টারে ছিলেন খাট থেকে মানে যদি আমাকে মানে কোলে নিতে হয় তাহলে ওনাকে সামনের দিকে ব্যান্ড হতে হবে, মানে ঝুঁকতে হবে। কিন্তু না ঝুঁকে মানে জাস্ট স্টিল সোজা বসা অবস্থা উনি আমাকে করলেন কি
ওই খাটের বাড়ি থেকে কোলে তুলে মানে নিয়ে জাস্ট করে নিয়ে বসে গেলেন। তো বসার পরে উনি মানে আমার আম্মুকে বলতেছেন যে আমি একটা তাবিজ দিতেছি যেটাতে আপনার বাচ্চার কোনো অতীতে কোনো ঘটনা মানে অসুখ বিসুখ হবে না। রাসেল ভাই আমার জন্মের পরে প্রায় সব ধরনের অনেক রোগ হয়েছে, যেমন নিউমোনিয়া হয়েছে, তারপরে জ্বর তো ছিলই, এমনকি প্লুরালিফিকেশনের মতো মানে সিমটম ছিল। তো ওই মহিলা সবগুলো বলতেছিল যে বাবুর এই ছিল, আমি যা এখন একটা তাবিজ দিব মানে ভবিষ্যতে কোনো ধরনের হবে না। উনি করলেন কি আমার হাত দুটো চেপে এবং নিজের হাত দিয়ে করলেন কি চাপ দিয়ে ধরলেন। তো এমন সময় মানে দুইটা জিনিস আসছে, একটা তাবিজ ছিল বড় আকারের, ওটার মধ্যে আল্লাহ লেখা ছিল, আর একটা 5 পয়সার কয়েন একটা আসছে। তো যেটা তাবিজটা ছিল, তাবিজটা আমার আম্মুকে বলতেছিল যে বাবুর গলায় ঝুলাই দেন, মানে কোনোদিন এটা হারানোর চেষ্টা করবেন বা যেটা না হারায় তাহলে বাবুর মানে অসুখ বিসুখ আর হবে না। আর যেটা 5 পয়সা ছিল ওটা আমার কাজিন টিপিসি, সে এখনো তার সাথে আছে জিনিসটা, আর মতো এরকম তেমন অসুখ বিসুখ নেই। কিন্তু যখন আমি এই প্রায় 3-4 বছরের মতো আমার সাথে তাবিজটা ছিল, আল্লাহর রহমতে তেমন কোনো অসুখ বিসুখ হয়নি। কিন্তু ওটা হারানোর পরে কিছুদিন পর পর আমার জ্বর আসতো এবং কন্টিনিউসলি মানে কিছু না কিছু হইতো আমার। এমনকি ক্লাস 7 যখন উঠি তখন মানে বাজে ভাবে আমার জন্ডিস হয়, অনেকদিন যাবত জন্ডিস আমি ভুগি। এবং ক্লাস 9-10 ওঠার পরে আমার পক্সটাতে আমি অনেক দিন ভুগছি আর কি। তো থ্যাংক ইউ রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমার কাছে আজকে আমি বলেছিলাম শুরুতে যে আমাদের একজন লিসেনার, আজকে একজন গেস্ট কম এসেছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন, রওনা দেওয়ার সময় তার একটা দুর্ঘটনা ঘটেছে। তো সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমরা বলেছিলাম যে আজকের এপিসোডটি এমনিতে ছোট করতে হবে। তবে আমার কাছে একটা ইমেল থেকে গেছে, আমি সেই ইমেলটি পড়ে ফেলছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাকে যিনি লিখেছেন তার নাম অপু দেওয়ান, তিনি আমাকে লিখেছেন যে আমার বাবার কাছে শোনা এই মর্মান্তিক ভয়াবহ ঘটনাটি যা ঘটেছিল কোন একটি তাদের কোন একটা জায়গার কোন একটা এলাকার একটা স্কুলের হোস্টেলে, এবং এই ঘটনাটি ঘটে স্বাধীনতা যুদ্ধের আগে। তিনি লিখেছেন যে আমাদের উচ্চ বিদ্যালয়টি 1914 সালে প্রতিষ্ঠিত হয়। সে সময়ে এই এলাকার ভেতরে কোনো বিদ্যালয় না থাকার কারণে বিভিন্ন এলাকা থেকে আমাদের বিদ্যালয়ে এসে ছাত্রছাত্রীরা লেখাপড়া করত এবং বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রদের আবাসিক সুবিধা দেওয়ার নিমিত্তে স্কুল কর্তৃপক্ষ একটি ছাত্র হোস্টেল স্থাপনের সিদ্ধান্ত নেয়। 60-এর দশকের প্রথম দিকে 5 রুম বিশিষ্ট একটি ছাত্র হোস্টেল স্থাপন করা হয়। বলে রাখা ভালো যে এই হোস্টেল, যে জায়গায় হোস্টেলটি স্থাপন করা হয় সেখানে পূর্বে হিন্দুদের শ্মশান ছিল বলে জানা যায়। অনেকে বলেছিল এখানে হোস্টেলটি করা ঠিক হচ্ছে না, অনেকে বাধাও প্রদান করেছিল, কিন্তু হোস্টেল করার পর পর্যাপ্ত সুন্দর জায়গা না পাওয়ায় এই শ্মশানের উপরে হোস্টেলটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যাই হোক, হোস্টেল ছাত্র সংখ্যা কম হয়, প্রতি রুমে 4 জন থাকার কথা থাকলেও প্রতি রুমে 2 জন করে ছাত্র থাকতো। আর একটু বলে রাখি, হোস্টেলের 5টি রুম একই সারিতে ছিল, আর 5 নাম্বার রুমটির সামনেই ছিল ছাত্রদের টয়লেট ও বাথরুম। একজন ছাত্র রাত্রে টয়লেটে যাবার জন্য ওঠে এবং টয়লেট থেকে ফিরে এসে যখন সে তার রুমে ঢুকবে সে তখন কান্নার শব্দ শুনতে পায়। কান্নার শব্দটা আসছে টয়লেটের সামনে থেকে, আর ছেলেটি সেদিকে তাকাতেই দেখতে পায় একজন 5 নাম্বার রুমের দরজায় হেলান দিয়ে বসে কাঁদছে। এত রাতে সে এই দৃশ্য দেখে তাড়াতাড়ি তার রুমের ভেতরে ঢুকে পড়ে। তারপর রুমমেটকে ডেকে তুলে এই ঘটনার কথা বলে। তার রুমমেট বলে, চল গিয়ে দেখি কে। তারা তখন বাইরে গিয়ে দেখলো যে কেউ নেই। ছেলেটি অবাক হয়ে বলে, আমি মাত্র দেখেছি। আরো 2 জন 5 নাম্বার রুমের সামনে যায়, সেখানে গিয়ে দেখে যে অনেক পাটের আঁশ পড়ে আছে। তারা তখন ভাবলো হয়তো কোনো পাগল বসে কাঁদছিল এবং পাটের আঁশ রেখে গেছে। কিছুদিন পর আবার আরেকজন ছাত্র একই ঘটনা সবার সাথে শেয়ার করে। সে বলে রুমের সামনে বসে একজন কাঁদছিল, আর পরে সেখানে দড়ি দেখতে পায় যা সবাইকে দেখায়। সেখান থেকে 5 নাম্বার রুমে যে 2 জন থাকে তারা জিজ্ঞাসা করে তারা কখনো কিছু অনুভব করেছে কিনা। কিন্তু 5 নম্বর রুমের ছাত্ররা ভাবে তাদেরকে ভয় দেখানোর জন্যই সবাই এসব কথা বলছে, তারা তাদের কথায় কান দেয় না। যাই হোক, এভাবে কিছুদিন কেটে যায়। যে 2 জন ছেলে 5 নম্বর রুমে থাকতো একসাথে থাকার কারণে তাদের মাঝে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, যাদের একজনের নাম ছিল মালিক আর একজনের নাম ছিল মনীষ। একদিন মালিক প্রচন্ড জ্বরে ভোগে, জ্বর আসে তার, এবং কোনোভাবেই জ্বর সারছিল না। ফলে মালিকের শারীরিক অসুস্থতার কারণে তার নিজের বাড়িতে চলে যায়, আর রুমমেট মনীষ থেকে যায় হোস্টেলে। মনীষ একা একা হোস্টেলের 5 নম্বর রুমে যায়। 2 দিন কেটে যায়। তখন মনীষ তার বন্ধুদের সাথে বলে যে রাতে কে যেন তাকে ডাকে, আর রাতের শেষের দিকে তার ভীষণ অস্থির লাগে, মনে হয় কে যেন তার গলা চেপে ধরে রেখেছে। তারপর বন্ধুরা সেই আগের দৃশ্যের কথা মনে করিয়ে দেয়। তখন মনীষ ভাবে তাকে ভয় দেখানোর জন্যই হয়তো বন্ধুরা রাতে তাকে ডাকে।
যা হোক, রাত হলো, সে যেন কালো রাত। এ রাতে কারো জীবনে যেন না আসে এ রাত বাতি নেভানোর রাত। সে রাতে সবাই কান্নার শব্দ শুনতে পেল। তাদের মনে হলো কেউ যেন টয়লেটের ওপর কাউকে টেনে তুলছে। কেউ ভয়ে বাইরে যেতে সাহস পেল না। যখন তারা সাহস পেল ততক্ষণে সকাল হয়ে গেছে, আর সকালের আলোর মাঝে অন্ধকার হয়ে গেল মনেশের জীবন। মনেশ আর বেঁচে নেই। মনেশ মারা গেল ফাঁসি নিয়ে। যে দড়িটি দিয়ে ফাঁসি নিয়েছিল সেই দড়িটি ছিল কালো রঙের, ভয়ানক রকম দেখতে। আর এই ঘটনার পর থেকেই ওই রুমে তালা দিয়ে রাখা হয়। মনেশের রুমমেট মালিক সুস্থ হয়ে ফিরে আসলে এসে ঘটনা শুনে এবং ওই রুমে যাওয়ার সাহস পায় না এবং অন্য কেউ পায় না। 3 নম্বর রুমে মালিকের থাকার ব্যবস্থা হয়। এভাবে চলে যায় অনেক দিন। মালিক এসএসসি পরীক্ষা দেয় এবং প্রচুর লেখাপড়ায় ব্যস্ত ছিল। সে অনেক রাত পর্যন্ত লেখাপড়া করত। সেদিন শোনা মতে অমাবস্যার রাত ছিল। প্রতিদিনের মতো লেখাপড়া শেষে মালিক ঘুমানোর আগে টয়লেটে যায়। রাত তখন প্রায় আনুমানিক 1:30 বাজে। টয়লেট থেকে যখন সে বের হলো, ঘুম ঘুম চোখে সে তাকিয়ে দেখে 5 নম্বর রুমটিতে আলো জ্বলছে। কিছুটা আত্মভরার মতো হয়েই সে 5 নম্বর রুমের দরজার কাছে যায়। সেখানে গিয়ে নক করতেই তালা বন্ধ, দরজাটা খুলে যায়। সে রুমের ভেতরে ঢুকতেই দেখে, চোখ পড়ে যায় এবং ভেতরে দেখে মনেশকে। মনেশ প্রচন্ড পড়ায় ব্যস্ত। আর মালিককে দেখে সে পড়া থামিয়ে দিয়ে তার দিকে তাকায় মায়ার নজরে। তখনই মালিকের মনে পড়ে যায় রুমমেট অনেক আগেই ফাঁসি নিয়ে মারা গেছে। তাহলে একে? মালিকের আর কিছু বোঝার বাকি থাকলো না। রুম থেকে মালিক বেরিয়ে আসতে চাইলে মনেশ দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তখন মালিক সাহস নিয়ে বলে, সামনে দাঁড়ালি কেন? কোনো কথা না বলে মালিকের কাছে 2 হাত বাড়িয়ে আসতে থাকে। মালিক বলে, এদিকে আসছিস কেন? এবং কোনো উত্তর দেয় না। মালিক কি করবে ভেবে পায় না। মালিক বলে, মনেশ, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, তুই আমার ক্ষতি করিস না। এরপর অজ্ঞান হয়ে যায়। আর সে রাতেও সবাই সেই রাতের মতো কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। যখন মালিকের চিৎকারের শব্দ পায় তখন সবাই ছুটে আসে এই রুমে এবং সবাই দেখে মালিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। তার ওপরে একটি ফাঁসির দড়ি ঝুলছে এবং তাই সেই আগের দড়ির মতোই। যখন মালিকের জ্ঞান ফেরে তখন মালিক সজাগ হয়ে দেখে তার সারা শরীর অবশ হয়ে গেছে। তারপরও বলে যায় তার সেই সর্বনাশী সময়ের কথা। কিছুই খেতে পারছিল না সে। এভাবে কিছুদিন কষ্ট সহ্য করার পর সবার মায়া কাটিয়ে সে চলে যায় না ফেরার দেশে। আর তারপর থেকে স্কুল কর্তৃপক্ষ হোস্টেলটি বন্ধ করে দেয়। এই ছিল অপু দেওয়ানের পাঠানো ঘটনা এবং আমরা পড়ে ফেললাম সেই ঘটনাটি। আজকে আর কোনো ঘটনা আপাতত আমরা শেয়ার করতে চাচ্ছি না। আজকের মতো আমরা শেষ করতে চাই। তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, SMS পড়ে ফেলতে চাই। ফয়সাল এবং সাদিয়া আমাদের SMS করেছেন গাজীপুর থেকে। সৌমিতা, রিপা, শর্মী, সুতি, তারপরে কাকলি, কণা খুলনা থেকে SMS করেছেন। বিশাল আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন, আচ্ছা তিনি কি লিখেছেন, আচ্ছা তার একটা গল্প রয়েছে। আচ্ছা, ফয়সাল এবং সাদিয়া গাজীপুর থেকে SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন কার্তিক প্রান্ত, SMS করেছেন আমাদেরকে শাহরিয়ার, অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। অপু আমাদের SMS করেছেন, আজকের ঘটনাটা দারুণ লাগছে। এছাড়াও আমাদের SMS করেছেন মাহবুব শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। ফয়সাল, সাদিয়া অনেকগুলো SMS করেছেন, ইনফ্যাক্ট এই জন্য বারবার আসছে। অনামিকা আমাদের SMS করেছেন এবং তারা লাইট অফ করে ভূত FM শুনছেন। তৃপ্ত আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন। আলাল আমাদের SMS করেছেন। নোমান SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মিঠু গাজীপুর থেকে SMS করেছেন। ফয়সাল, মাহবুব SMS করেছেন। রানা SMS করেছেন আমাদেরকে। রাব্বি SMS করেছেন। শুভ বাগেরহাট থেকে। সাথী আজিমপুর থেকে। আদিবা, এছাড়াও আমাদেরকে আনহার, ফয়সাল সহ আরো অনেকে যাদের SMS পড়তে পারলাম না তাদেরকে সরি বলছি। অনেক দুঃখিত আমরা যে আপনার SMSটি পড়ে ফেলতে পারলাম না, বাট আগামী সপ্তাহে নিশ্চয়ই পড়ে ফেলবো এবং আগামী সপ্তাহে আসার আগ পর্যন্ত আপনাদের বিরাট দায়িত্ব রয়েছে। আমরা পুরো সপ্তাহ তাকিয়ে থাকি আপনাদের ঘটনার জন্য, সেই জন্য আমাদেরকে ঘটনা পাঠান এবং ঘটনা পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলে তো আপনারা SMS করেন, এটা ইমেল করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটি আপনাদের লিখে নিতে হবে বা মনে রাখতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা সেরা ঘটনাটি আমাদের পাঠিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে ডেফিনেটলি আপনাকে কল করে এখানে নিয়ে আসবো বা আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। আজকের মতো এখানেই শেষ করছি। একটা সুন্দর সপ্তাহ কাটুক আপনাদের। অনেক অনেক ভালো থাকেন। যদিও আমরা চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি আপনাদের জন্য ফুর্তির অসম প্লেলিস্ট। সো সারা রাত ফুর্তির সাথে থাকুন। আশা করছি যে বাকি এই 7টা দিন ফুর্তির সাথে অনেক আনন্দেই কাটবে। ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই টাটা।